ধূসরের কথা ইকবাল তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না। কথা খোঁজার ছুতোয় দাঁত বের করে হে হে করে হাসলো। ধূসর চোখ গুছিয়ে বলল, গাধার মতো হাসছিস কেন? তুই গাধাকে হাসতে দেখেছিস কখনো? না, গাধাকে দেখিনি, তোকে দেখছি। ইকবালের হাসি দপ করে নিভে গেল। পুষ্প ঠোঁট চেপে আরেক দিক চেয়ে হাসলো। ধূসর একটু চুপ থেকে বলল, আমি নিজে একবার কথা বলে আসি, এই সামান্য কারণে অভিভাবক ডাকার মতো কারণ পাচ্ছি না। পুষ্পর হাসি বন্ধ। ধূসর যাবে শুনতে আটকে উঠল শঙ্কায়। ধূসর পা বাড়ানো মাত্র ইকবাল লাফিয়ে পথ আগলে দাঁড়ায়। তুই আমায় বিশ্বাস করিস না ধূসর? ধূসর মুখের উপর বলল, না। ইকবাল দুই ভুরু উঁচিয়ে বলল, এই তোর বন্ধুত্ব ধূসর? এই আমি তোর ছোটবেলার বন্ধু? এই তুই আমাকে ভালোবাসিস? আজ বুঝলাম যাকে বিশ্বাসই করিস না তাকে আর কিসের ভালোবাসা, কিসের বন্ধুত্ব। ঠিক আছে, যা, যাচাই করে আয় আমি সত্যি বলছি না মিথ্যে। তারপরে এসে আমার গর্দান সেট করিস, ওকে? পুষ্প আবেগে গলে গলে পড়ল। ইকবালের কথায় তার চোখ ভরে আসে প্রায়। মানুষটা কি কষ্টই না করেছে ওর জন্য। ইকবাল মারাত্মক মুখভঙ্গিতে কথাগুলো বলল। আরেক দিক তাকালো অভিমান করে। ধূসর ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে বলল, গাড়ি নিয়ে আসি তারা। ধূসর চলে যায়। পুষ্পের চেহারা উজ্জ্বল হয়ে আসে। বিজয়ের হাসি হেসে ইকবালের পানে তাকায়। ইকবাল চোখ দিয়ে আশ্বস্ত করে। পুষ্প বুক ভরে শ্বাস টানে, যাক বাঁচা গেল। তারপর খেয়াল পড়ে সামনে দাঁড়ানো পিউকে। পিউ কপাল গুটিয়ে বলল, এই পিউ। পুষ্প কপাল গুটিয়ে বলল, এই পিউ, ওখানে কি করছিস? এদিকে আয়। পিউ নড়ে চড়ে ওঠে, যেন ধ্যানে ছিল এমন। মাথা নামিয়ে এগিয়ে আসে। ইকবাল আনন্দ সমতে শুধায়, কি ব্যাপার পিউ? পিউ, কি ভাবছিলে এত? পিউ হাসার চেষ্টা করে দুপাশে মাথা নাড়ে। এর মধ্যে ধূসর হাজির হয় গাড়ি নিয়ে। উঠে বসে ওরা। আসার সময় সারা পথে পুষ্প গোমরা মুখে ছিল, সে আবার প্রফুল্ল চিত্রে। অথচ উল্টে গেল পিউ। চুপচাপ জানালার দিকে চেয়ে বসে আছে, জানালা খোলা। হু হু করে হাওয়া আসছে ভেতরে। পিউ ক্ষণে ক্ষণে দীর্ঘকায় শ্বাস ফেলছে। ধূসর সিগারেট খায়। বিষয়টা জেনে একটুও ভালো লাগছে না। কেন? সব বদভ্যাস তার ওই মানুষটার মাঝে থাকতে হবে? ধূমপান করে কত শত রোগ হয়, সে কি জানে না? হাত সরা পিউ। গুরুগম্ভীর স্বরে পিউ হুঁশে এলো। জানালা থেকে হাত বাইরে ঝুলিয়ে বসেছিল। ধূসর বলতেই চট করে ভেতরে আনলো। তাকালো ভিউ মিররের দিকে। ধূসরের চোখ সামনে, তাহলে বুঝলো কি করে তার হাত কোথায় ছিল? ইকবাল হঠাৎ বলল, তুমি এত চুপ করে কেন গেলে কেন পিউ? পিউ পুষ্প শুধালো, তোর কি শরীর খারাপ লাগছে? না, ঠিক আছি আমি। ওদের ফিরতে প্রায় বিকেল গড়িয়েছে। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়েছে অসংখ্য স্ট্রিট ফুডের ভ্যান। পুষ্পের আগে থেকেই যা ভীষণ পছন্দ, জিভে জল চলে এলো দেখে দেখে। কিন্তু ধূসরকে বললে কোনোদিন খেতে দিবে না এসব। বলবে অস্বাস্থ্যকর, অপরিষ্কার। কিন্তু আইসক্রিমের ভ্যান দেখে পুষ্প আর নিজেকে ধরে রাখতে পারলো না। গাড়ির মধ্যে থেকে চেঁচিয়ে উঠলো, ভাইয়া আইসক্রিম খাবো। ধূসর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, এই ঠান্ডায় কিচ্ছু হবে না ভাইয়া, প্লিজ, আমার খেতে মন চাইছে খুব। ও ভাইয়া, আমি আপনার সব কথা শুনি না? সেই ভদ্রতার খাতিরে তো একটা আইসক্রিম পেতেই পারে। ইকবালও সায় দিয়ে বলল, একটা আইসক্রিম তো বন্ধু, থামা না গাড়িটা। ধূসর হার মানলো। ব্রেক কষলো রাস্তার এক পাশে নিয়ে। ইকবাল আগে আগে নেমে গেল, বলল, আমি নিয়ে আসছি। পুষ্পও নেমে গেল গাড়ি থেকে। পরপর ধূসর আস্তে ধীরে নামলো। পিউ সে গিয়ে এক কোণে দাঁড়ালো রাস্তার। ধূসর আর চোখে পিউকে দেখতে দেখতে ফোন বার করে পকেট থেকে। ইকবাল দুহাতে দুটো আইসক্রিম এনে ধূসরকে বলল, ভাঙতে আছে রে ধূসর, আমার কাছে আস্ত নোট নিচ্ছে না, আমি দিচ্ছি। ধূসর ভ্যানের দিকে এগিয়ে যায়। ইকবাল ওর যাওয়া দেখে চোখ সরিয়ে পুষ্পর দিকে তাকায়। আইসক্রিম বাড়িয়ে দিয়ে বলে, নাও, তোমার তো ফেভারিট ম্যাঙ্গো ফ্লেভার। পুষ্প গদগদ হয়ে বলে, থ্যাংক ইউ। ইকবাল হাসলো। পিওর দিকে চোখ পড়লে বলল, ওর হঠাৎ কি হয়েছে বলো তো? জানি না, বুঝতে পারছি না, দাঁড়াও ওকে আইসক্রিমটা দিয়ে আসি। ইকবাল পিওর কাছে গিয়ে শুধালো, তোমার কি মন খারাপ পিউ? পিউ মৃদু কণ্ঠে বলল, না তো ভাইয়া। তাহলে চুপ করে কেন? তুমি তো এমন নও। পিউ অল্প হাসে। ইকবাল জোর করলো, কি হয়েছে আমাকে বলো। ধূসর কিছু বলেছে? না না। ইকবাল মেয়েকে চোখ রাঙিয়ে বলল, বলবে না আমায়? পিউ দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ভাইয়া, উনি সিগারেট কবে থেকে খান? কে? ধূসর? হুঁ। ইকবাল আশপাশ থেকে ইকবাল আকাশ থেকে পড়ে বলল, কই, ধূসর তো এসব খায় না। আপনি বন্ধুর হয়ে মিথ্যে বলছেন, আমি নিজে খেতে দেখেছি। ইকবাল কিছু একটা ভেবে বলল, তোমার বুঝি স্মোকিং পছন্দ না? একটুও না। আচ্ছা, উনি কি ড্রিঙ্কসও করেন? পিওর কাতর কণ্ঠ।
ইকবাল বুঝে উঠলো না কি বলবে। তার জানা মতে ধূসর তো এসব হাবিজাবি ছুঁয়েও দেখে না। সে নিজেও কতবার সেধেছে তাও ধরেনি, তাহলে আজ হঠাৎ? ইকবালের মাথায় ঢুকলো না কিছু। এই ধূসরটা যে কি করতে চাইছে কে জানে। তবুও পিউর মন ভালো করা জরুরি, তাই বলল, তুমি আমায় বিশ্বাস করছো না পিউ? ধূসর কিন্তু সত্যি এসব খায় না। পিউ বড় করে দম ফেললো। একটু দূরে কালো কুকুরটাকে দেখে দুষ্টুমি করে বলল, আচ্ছা ওকে বলতে বলুন। ও যদি বলে যে ধূসর ভাই এসব খায় না, তবেই মেনে নেব। ইকবাল তবদা খেয়ে বলল, পিউ মিটি মিটি হাসলো। ইকবাল ওর মন ঘোরাতে কুকুরটার দিকে চেয়ে আইসক্রিম দেখিয়ে বলল, কি পিউর বন্ধু খাবে? পিউ প্রতিবাদ করবে এর আগে কুকুরটা খাবার দেখে ঘেউ ঘেউ করে উঠলো। ওটা যে বরফ খণ্ড খেতে পারবে না, সে কি আর পানিটা বোঝে? পিউর মেরুদণ্ড সোজা হয়ে এলো তৎক্ষণাৎ। ভয়াত্ম নেত্রে কুকুরটার দিকে তাকালো। রীতিমতো বর্ষা থেকে উঠে আসছে ওটা। এই কুকুরের পিউয়ের ভীষণ ভয়, কামড়ে দিলেই 14টা ইঞ্জেকশন। যেখানে 100 হাত দূরে কুকুর দেখলেও কাঁপে, সেখানে এগিয়ে আসতে দেখে পিউয়ের ঘাম ছুটে যায়। মোটামুটি কাছে আসা মাত্র পিউ চিৎকার করে ছুটলো, আয়া! পরপর প্রবল বেগে ছুট লাগালো। ওকে দৌড়াতে দেখে পেছন পেছন কুকুরটাও ছুটলো। পরপর ঘটনাগুলো আহাম্মক বনে গেল ইকবাল। পিউ যেদিক দুচোখ যায় ছুটছে, সাথে গলা ফাটিয়ে ডাকছে, ধূসর ভাই! আয়া আপু! আয়া! ধূসর ভাই! পিউয়ের গলা শুনে বিদ্যুৎ বেগে ফিরে তাকালো ধূসর। ওকে এভাবে নাক মুখে ছুটতে দেখে তাজ্জব হলো। পরপর খেয়াল পড়লো পেছন ধাওয়া করা কুকুরের দিকে। ও শিট! এবার একই রকম ছুট লাগালো সেও। ইকবাল, পুষ্পও সব ছুটছে। আশেপাশের গুটিকতক মানুষ দেখছে তাদের ছোটাছুটি। ধূসর ছুটতে ছুটতে সাবধান করছে, পিউ দাঁড়া! পিউ ছুটিস না, পিউ শোন। পিউয়ের কানে একটা কথাও ঢুকলো না। সে পেছন ফিরে একবার কুকুরটাকে দেখে আর দৌড়ের গতি বাড়িয়ে দেয়। ঘেউ ঘেউ করতে করতে ছোট কালো কুকুর দেখে তার পা নষ্টগত। উল্টো পথ থেকে রিক্সা আসছিল। পিউ বেখেয়ালে ছুটতে গিয়ে ধাক্কা লাগে তাতে। হুমড়ি খেয়ে পড়ে রাস্তায়। রিক্সার সামনে চাকা উঠে যায় পায়ের উপর। ধূসর দেখতে চেঁচিয়ে ওঠে, পিউ! ইকবাল ঢিল ছিল কুকুরের গায়ে, লেজ তুলে পালালো সেটা। পিউ পা চেপে বসে পড়েছে। রিক্সা চালক ভয় পেলেন। পাবলিকের গণধুলাই থেকে বাঁচতে তাড়াহুড়ো করে রিক্সা সমেত ভেগে গেলেন। পিউ কেঁদে ফেললো ব্যথায়, রক্ত পড়ছে আঙ্গুল দিয়ে। ধূসর হাওয়ার বেগে ছুটে এসে হাঁটু মেরে বসলো। উদ্বেগ হয়ে হাসপাস করে বলল, কোথায় লেগেছে? এখানে। ব্যথা করছে খুব। ও গড! কতবার বলেছি কুকুর দেখলে দৌড়াবি না। পিউ নাক টানলো। ধূসর আহত পা হাতে তুলে করুণ চোখে চেয়ে রইল। পকেট থেকে রুমাল বের করে চেপে ধরলো ক্ষততে। ইকবাল এসে সেও বসে পড়লো পাশে। শুধু শুধু কেন ছুটতে গেলে? তুমি না ছুটলে তো ও তো তোমাকে তাড়া করতো না। পিউ কেঁদে কেঁদে বলল, কি করব আমি ভাইয়া? কুকুর দেখলে আমার পা ঠিক থাকে না। আপনা আপনি ছোটে। ধূসরের মেজাজ খারাপ হলো। কষে এক ধমক দিল, চুপ! পিউ চুপসে গেল। এই অবস্থায় ধূসর ভাই ধমকাচ্ছে তাকে? কি নিষ্ঠুর, নির্মম! এতক্ষণে পৌঁছাতে পারলো পুষ্প। পিছিয়ে ছিল সে। বোনের পা থেকে রক্ত বের হতে দেখে তার মাথা ঘুরে আসে। এমনিতেই কাটা ছিঁড়া দেখতে পারে না, তাও কোনো রকম তাকালো পিউয়ের কান্নারত চেহারায়। পিউকে কাঁদতে দেখে সেও কেঁদে ফেললো। এদিকে নাকের জল চোখের জল এক হয়ে গেছে পিউর। ধূসর কেটে যাওয়া আঙ্গুল শক্ত করে চেপে ধরেছে, তারপর ব্যস্ত কণ্ঠে বলল, গাড়িতে ফার্স্ট এড বক্স আছে না ইকবাল? আছে আছে, বের কর ইকবাল। ইকবাল উঠে গেল। ধূসর পুষ্পের ফ্যাস ফ্যাস কান্নায় বিরক্ত হয়ে বলল, তুই কাঁদছিস কেন? পুষ্প ওড়না দিয়ে নাক মুছে বলল, ওর তো ব্যথা করছে ভাইয়া। ধূসর অতিষ্ঠতায় মাথা নাড়ল। পিউ ঠোঁট ফুলিয়ে কাঁদছিল। আচমকা ধূসর কোলে তুললো তাকে। হকচকিয়ে গলা জড়িয়ে ধরলো পিউ। পুরো বিষয়টা মাথায় ঢুকতে কান্নাকাটি বন্ধ, ব্যথা শেষ। পিউ বাকরুদ্ধ হয়ে গেল। চোখ কোঠর ছেড়ে বেরিয়ে আসে প্রায়। বিস্ময়াবিষ্ট হয়ে ধূসরের পানে তাকায়। ধূসর ভাই তাকে কোলে তুলেছেন। এ কি সত্যি নাকি কল্পনা? পিউকে দুহাতে নিয়ে গাড়ির দিকে হাঁটা ধরলো ধূসর। পেছনে পা মেলাতে মেলাতে আসছে পুষ্প। পথে বোনকে সান্ত্বনা দিচ্ছে, কিছু হবে না, কমে যাবে। পিউর ওসবে মনোযোগ নেই। সে অবাক লোচনে ধূসরের শ্যামলা চেহারায় চেয়ে থাকতে ব্যস্ত। হাঁটার মধ্যে ধূসর ফোঁস করে নিঃশ্বাস ফেলে। পিউয়ের ডাগর ডাগর চোখের দিকে তাকায়। নিরেট স্বরে বলে, এত জ্বালাস কেন আমায়? ইকবাল গাড়ির দরজা খুলে রেখেছে আগেই। ধূসর পিউকে কোলে নিয়ে এসে বসলো সিটে। পা দুটো ঝুলিয়ে রাখলো বাইরের দিকে। রক্ত পড়া তখনও থামেনি, অথচ পিউ কান্নাকাটি করছে না। সে ফ্যাল করে এখনো তাকিয়ে। ধূসর পিউকে বসিয়ে নিজেও ফের হাঁটু ভেঙে ওর সামনে বসে। ইকবালের বাড়িয়ে দেওয়া ফার্স্ট এড বাক্স নিয়ে
থেকে তুলো নিয়ে স্যাভলন ভেজায়। পরপর পিউয়ের পায়ে চেপে ধরতে সম্মতি ফিরল তার। ব্যথায় কোকিয়ে উঠে ধূসরের কাঁধের শার্ট খামছে ধরল। ধূসর চোখ তুলে তাকায়। পিউ নেত্র খেচে ঠোঁট কামড়ে ধরেছে। ধূসর মায়া মায়া কণ্ঠে শুধালেও কষ্ট হচ্ছে। পিউ চট করে চোখ খোলে। তার ভালোবাসার ধূসর ভাইয়ের সাথে চোখাচোখি হয়। নিমেষে যন্ত্রণা ভুলে মাথা নেড়ে উত্তর দেয়, উহু। ইকবাল ব্যাপারটা বুঝতে পেরে মাথা নামিয়ে ঠোঁট চেপে হাসলো। পুষ্পর চোখে ঠিক ধরা পড়ল তা। দাঁড়িয়েছিল ওর পাশে। তার বোন ব্যথায় কাতরাচ্ছে আর এই লোক হাসছে। পুষ্প নাক ফুলিয়ে দুম করে কুনোই দিয়ে গুতা দিল ইকবালের পেটে। মুচড়ে দুলে উঠল সে। সহায়হীন ভঙ্গিতে তাকালো পুষ্পর পানে। মেয়েটা চোখ রাঙিয়ে নিঃশব্দে হাসতে মানা করেছে। ও তো আর জানে না হাসার কারণ কি। জানলে নিজেও হেসে গড়াগড়ি খেত কনফার্ম। পিউ যে মিথ্যে বলেছে ধূসরের বুঝতে বাকি নেই। এতটা গাঢ় কাটলে ব্যথা হয় না, অথচ বলল না কিছু। ঝুঁকে ফু দিল ক্ষতস্থানে। পিউ আবেশে পল্লব বুঝে নেয় চোখে। ধূসর ভাইয়ের এতটা যত্ন তার পাওনা ছিল বুঝি। এরকম জানলে পিউ স্বেচ্ছায় লক্ষবার হাত পা কেটে কুটে সামনে যেত তার। সেই ছুতো একটু ভালোবাসা পেত, কাছাকাছি হতো। সবশেষে পায়ের ব্যান্ডেজ বাঁধল ধূসর। বুড়ো আঙ্গুল বাদে বাকি 4টা আঙ্গুলই কেটেছে। উঠে দাঁড়িয়ে পিউয়ের পা আস্তে ধীরে গাড়ির ভেতর ঢোকালো। ইকবালকে বলল, তুই ড্রাইভ কর। ইকবাল বিনা বাক্যে মাথা দোলায়। পিউ বোঝেনি কথাটার অর্থ। ভেবেছে ইকবালকে গাড়ি চালাতে বলার কারণ হয়তো এতটা পথ চালিয়ে ধূসর ভাইয়ের ইচ্ছে করছে না আর। ধূসর পুষ্পকে বলল, সামনে বস। পুষ্প ঘাড় কাত করে। পিউয়ের কপালে ভাঁজ পড়ল। তক্ষণি ধূসর ঘুরে এসে বসে গেল ওর পাশের জায়গায়। শুধু বসেইনি, তার দুটো পায়ে তুলে নিয়েছে উড়োর উপর। এরপর পরপর ঘটনায় আশ্চর্য হয়ে গেল পিউ। অপ্রত্যাশিত বিষয়গুলো মস্তিষ্কে তৎক্ষণাৎ গ্রহণ করতে পারল না। বাক্য খুঁয়ে বসে রইল। ধূসরের গায়ে এভাবে পা দিয়ে বসায় পিউয়ের অস্বস্তি তরতর করে বাড়ল। খারাপ লাগছিল। একটু নড়েচড়ে নিচু কণ্ঠে বলল, ধূসর ভাই, পা নিচে রাখলে সমস্যা হবে না। ধূসর জলদ গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, চুপচাপ বসে থাক। পিউ ঠোঁট উল্টে বসে থাকে। ইকবাল গাড়ি স্টার্ট দিতেই যাবে, হঠাৎ চেঁচিয়ে বলল, ভাইয়া আমার আইসক্রিম। 3 জোড়া অদ্ভুত দৃষ্টি আশ্রে পড়ল তার উপর। পিউ অপমানিত হয়ে বলল, এভাবে তাকাচ্ছ কেন? পুষ্প ভুরু কপালে তুলে বলল, তুই এত কিছুর মধ্যে আইসক্রিম কথা ভুললি না? তোর না পায়ে ব্যথা? পিউ মিনমিন করে বলল, ব্যথা তো পায়ে, আইসক্রিম তো মুখ দিয়ে খাবো, পায়ের সাথে সম্পর্ক কি? পুষ্প কপাল চাপড়ে বলল, দেখলেন ধূসর ভাই, দেখলেন? কেঁদে কেটে নদী বানানো মেয়ে খাওয়ার কথা ঠিক মনে রেখেছে। ও জাতে মাতাল তালে ঠিক। শুধু শুধু তোর জন্য আমিও চোখের জল ওয়েস্ট করলাম। ইকবাল টান ধরে বলল, এভাবে বলছো কেন? বেচারির আইসক্রিমটা ছুটতে গিয়ে আমিই রাস্তায় ফেলে দিয়েছি। তুমি বসো পিউ, আমি আরেকটা এনে দিচ্ছি। পিউ খুশি হয়ে মাথা নাড়লো। ইকবাল বের হতে ধরলে ধূসর বাধা দিয়ে বলল, দরকার নেই, গাড়ি স্টার্ট কর। পিউয়ের আইসক্রিম পরে দেখা যাবে। কিন্তু উই আর লেট ইকবাল, সন্ধ্যার আগে পৌঁছাতে হবে, গাড়ি ছাড়। ইকবাল দ্বিধাদ্বন্দ্বে ভুগলো। কি করবে, কি করা উচিত? একটু সাহারা পেতেই পুষ্পের দিকে তাকালো। পুষ্প নিরুত্তাপ বসে। ধূসরের মুখের উপর কথা বলা সম্ভব না। এখানে তার করার কিছু নেই। ইকবাল পেছনে ফিরে পিওর দিকে তাকায়। তার চেহারা সর্বত্র কৃষ্ণবর্ণ কাদম্বিনী ছুটছে। আহত চোখে ধূসরের নীরের চিবুকের পানে চেয়ে এসে ধূসর ভুরুক্ষেপহীন একবার দেখলো না অব্দি। এর মধ্যেই তাড়া দিল, শুনিসনি কি বললাম? হ্যাঁ, যাচ্ছি। ইকবাল হতাশ শ্বাস ফেলে গাড়ির ইঞ্জিন চালু করে। পিউ মূর্তির ন্যায় বসে রয়। অভিমানে তার বুক ভারী হয়ে আসছে। একটা আইসক্রিম খেতে চাইলো, আর ধূসর ভাই এমন করলেন। জীবনে আর আইসক্রিম ছোবে না বলে পণ করলো পিউ। এইভাবে মুখের উপর প্রত্যাখ্যান। ইকবালের গাড়ি তাদের বাড়ির আঙিনায় ভিড়ল। বৃদ্ধ দারোয়ান উঠে গেট খুললেন। ধূসর নেমে এসে পিউয়ের পাশের দরজা টেনে খুলল। অমনি দৃশ্যমান হলো তার পায়ে সাদা ব্যান্ডেজ খানা। চোখ বেরিয়ে আসে দারোয়ানের। হাহাকার করে বলে ওঠেন, এ কি সর্বনাশ! পিউ মায়ের কি হলো? ইকবাল ছোট করে জবাব দিল, অ্যাক্সিডেন্ট। বাকিটুকু শোনার মতো ধৈর্য হলো না তার। মাথায় হাত দিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটলেন সদর দরজার দিকে। পুষ্প ঢোক গিলে বলল, আজ আমি বকা খাবো শিওর। কেন? এই যে পিওর পা কাটলো, আম্মু আমাকেই বকবেন। বলবেন তুই কোথায় ছিলিস, দেখে রাখতে পারিসনি ওকে। বড় হওয়ার অনেক ঝামেলা ইকবাল ভাই, ও আপনি বুঝবেন না। ইকবাল ফোঁস করে শ্বাস ফেলে বিজ্ঞের মতো মাথা দোলায়। বুঝেছে সে। পিউ গাঢ় হয়ে বসে। ধূসর ঝুঁকে কোলে নিতে গেলে আরো শক্ত হয়ে গেল। ধূসর কপাল কুঁচকালো। জিজ্ঞেস করলো, কি হয়েছে? পিউ রাগে ভেতর ভেতর ফুঁসে থাকলেও ঠান্ডা স্বরে বলল, আমি একাই যেতে পারবো।
ধূসর ভুরু বাঁকালো। শিওর? হ্যাঁ। পুষ্প বলল, কিভাবে পারবি? হাঁটবি কি করে? পিউ মুখ গোমরা করে জানালো, বললাম তো পারবো, আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই। ধূসরের কিছু এলো গেল না, সে কাঁধ উঁচিয়ে বলল, ওকে। পরপর সরে গেল দরজা থেকে। পিউয়ের মুখটা আরো থমথমে হয়ে আসে, কষ্টে কোটর ভরে। সে তো তখনকার রাগটা ঝাড়ার জন্য এরকম বলল, তাই বলে ধূসর ভাইও মেনে নিলেন? এই তার যত্ন আত্মি? পিউয়ের ঠোঁট ভেঙে আসে, নাক লাল হয়, তবুও দৃঢ় করলো নিজেকে। দরকার নেই কারো সাহায্যে, কি হবে একা হাঁটলে? একটু ব্যথা লাগবে, লাগুক। পাষণ্ড ধূসর ভাইয়ের দ্বারস্থ হবে না তাও। পিউ এক সমান অভিমান নিয়ে পা দুটো মাটিতে ছোঁয়াতে গেল, অমনি কোলে তুলে নিল ধূসর। পিউ চমকে গেল, ফিক করে হেসে উঠল পুষ্প, তাল মিলিয়ে ইকবালও হাসে। ধূসর হাঁটা ধরলো বাড়ির দিকে। পিউয়ের ভেতরটা আনন্দে নেচে কুদে উঠলেও উপর উপর রাগ দেখিয়ে বলল, কেন নিলেন? আমি একাই পারতাম। তোর দৌড় আমার জানা আছে। সোজা সাপটা জবাবটায় পিউয়ের চোটপাট অস্তগত। তক্ষুনি ওদিক থেকে ছুটতে ছুটতে বের হলেন বাড়ির গৃহিণীরা, সাথে দানোয়ার। মিনা বেগম কেঁদে ফেলেছেন এর মধ্যে। ধূসরের কোলে পিউকে দেখে তার কান্না আরো জোরালো হলো। নাকে কেঁদে কিছু বলার আগে ধূসর সতর্ক করলো, এখানে নয় বড় মা, ভেতরেই যাচ্ছি, এসো। ভেতরে যাবে না। ইকবাল একটু ভেবে বলল, যাওয়া কি ঠিক হবে? আব্বু তো নেই অফিসে, ফিরবে সেই রাতে, তাহলে সমস্যা কোথায়? গেলে খুশি হবে? পুষ্ট পুষ্প মিষ্টি হেসে বলল, নিঃসন্দেহে। তোমাকে চোখের সামনে আরো দুদণ্ড দেখবো, এতে খুশি না হয়ে উপায় আছে? ইকবাল বুকে হাত দিয়ে বলল, হায়, কোথায় রাখবো এত ভালোবাসা? পুষ্প একপাশে মুখ বাঁকালো, ঢং থেকে আর বাঁচি না। ইকবাল ফের হাসে, বলে, না আসলে হয়েছে কি, সন্ধ্যের পর সমাবেশ আছে, অ্যান্ড আমার ওখানে থাকাটা জরুরি। দেখবে ধূসরও একটু পর বেরিয়ে যাবে। পুষ্প ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, তবুও একটু বসে যেতে। ইকবাল চারপাশে একবার চোখ বুলালো, কণ্ঠে খাদে নামিয়ে বলল, আমি যে একেবারে জামাই হয়ে ঢুকতে চাইছি ম্যাডাম, সেই প্রতিজ্ঞা রাখতে হলে এখন কি ঢোকা উচিত হবে? পুষ্প লজ্জা পায়, মাথা নুইয়ে লাজুক হাসে। ইকবাল ফিসফিস করে বলে, আসছি। পুষ্পও পাল্টা ফিসফিসিয়ে জবাব দিল, বায়। ইকবাল যেতে যেতে ফিরে তাকালো, ফের একবার বাড়ির চারিদিকে দেখে নিল, কেউ নেই বুঝে হাত দিয়ে পুষ্পের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল। গাল দুটো রক্তব্য হয়ে এলো পুষ্পের, ভীষণ রকম কুণ্ঠায় তলিয়ে গেল। ইকবাল গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর গুটি গুটি পায়ে ঢুকলো বাড়িতে। মিনা বেগম একটু পর পর নাক টানছেন। রুবাইদা বেগম এই শীতেও বাতাস করছে পিউকে। কখনো হাত বোলাচ্ছেন মাথায়। হাতে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন জবা বেগম। সুমনা বেগম বাড়িতে নেই, রিক্ত আর রাদীপকে নিয়ে রোজ পাশের স্কুল মাঠে যান তিনি। আশপাশের ছেলেরা এই সময় খেলতে আসে ওখানে। ছেলে দুটোকে একটু খেলাধুলা শেখান, আজও গিয়েছেন। বাকি সবাই ঘিরে বসে পিউকে। পুষ্প হাজির হতে না হতে মিনা বেগমের কান্না থেমে গেল। চোখ পাকিয়ে রেগে বললেন, মেয়েটা এভাবে গাড়ির তলায় পড়লো, তুই কোথায় ছিলি তখন? পুষ্পর ভগ্ন হৃদয় নিংড়ে শ্বাস বের হয়। আগেই জানতো দোষ তারই হবে। পিউ আস্তে করে বলল, আপুর কোনো দোষ নেই মা, আমি। চুপ থাক তুই। ইস, কতখানি কেটেছে, কত ব্যথায় না পাচ্ছে আমার মেয়েটা। জবা বেগম শুধালেন, ও পিউ, তোকে একটু নুডলস রেঁধে দেবো? শরবত তো খেলি না। খাবে না মানে? ওকে জোর করে খাওয়াতে হবে। কত রক্ত পড়েছে, বেদানার রস খেলে গায়ে রক্ত হয়। দে আমার কাছে গ্লাসটা দে। পিউ অতিষ্ঠ হয়ে বলল, মা আমি খাবো না। মিনা বেগম চোখ গরম করলেন, চুপ। অনীহা সমত চুমুক বসালো পিউ। গ্লাস ধরে রেখেছেন মিনা বেগম। পিউকে খাওয়াতে খাওয়াতে বলেন, যত জ্বালা হয়েছে আমার। এত বড় এত বড় মেয়ে ছোট বোনকে অবধি দেখে রাখতে পারে না। বলি আমি মরে গেলে কি করবি তোরা? তোর ভরসায় যে একটু মেয়েটাকে রেখে যাব, তাও তো হবে না। পুষ্প কাঁদো কাঁদো হয়ে বলল, মা আমি কি করলাম? মিনা বেগম হা করলেন উত্তর দেবেন বলে এর আগে ধূসর দরজার দাঁড়িয়ে বলল, বড় মা পুষ্পকে অকারণে বকাঝকা করেছো। এখানে সব দোষ তোমার ছোট মেয়ের। কুকুর দেখলে ছুটলে কুকুরও পেছন পেছন ছুটবে, স্বাভাবিক। বহুবার এ নিয়ে সাবধান করার পরেও শোনেনি। শোনে না কেন? পিউকে একেবারে ওর কামরায় দিয়ে ধূসর রুমে গিয়েছিল। হাজির হলো এই এখনই। পিউয়ের চেহারায় চোর ধরা পড়ার মতন হলো। পুষ্প দীর্ঘশ্বাস ফেলে বলল, বলে লাভ নেই ভাইয়া, বিচার যা হোক তাল গাছটা আমার। আম্মুর বেলাতেও তাই। ঘটনা যাই ঘটুক, অপরাধী আমি। হয়েছে হয়েছে, এত কথা বলার কিছু নেই। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, আমায় উদ্ধার করো। রুবাইদা বেগমও বললেন, যা মা যা, অনেকটা ধগল গেছে তাই না? জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে গিয়ে, আমি নাস্তা দিচ্ছি। পুষ্প আহ্লাদি কণ্ঠে বলল, এই বাড়িতে তুমি আমায় ভালোবাসো মেজুমা, আর কেউ বাসে না। তুমি যে কেন আমার মা হলে না, আল্লাহ।
ভাইয়া কত ভাগ্যবান তোমাকে মা হিসেবে পেয়ে। এই ভাগ্য আমার হলে কি হতো। আফসোস করে পুষ্প বেরিয়ে গেল। মেয়ের অভিযোগে চোখ ছলছল করে উঠল মিনা বেগমের। একটু আগের মতোই কেঁদে বললেন, দেখলি মেজো, দেখলি কি একটু বলেছি সেজন্য এভাবে বলে গেল। রুবাইদা বেগম অসহায় চোখে তাকালেন, বললেন, থাক আপা, তুমি কিছু মনে নিও না, বাচ্চা মেয়ে। মিনা বেগম শুনলেন না, আঁচলে নাক চাপলেন। জবা বেগম পাশে বসে বললেন, আপা, বাচ্চা মানুষ কি বলতে কি বলেছো ওসব ধরে কাঁদছো। পিউ অনুরিক্তহীন শ্বাস ফেললো। তার মা একটু বেশি সেন্টিমেন্টাল। কথায় কথায় চোখ থেকে পানি ঝরে। এ দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। সে চোখ ফিরিয়ে দরজার দিকে তাকালো, যেখানে ধূসর দাঁড়িয়ে। সে তাকাতেই চটপট আরেক দিকে তাকালো ধূসর। পিউয়ের দৃষ্টি সতর্ক হয়। প্রতিবারের মতো এবারও মনে হলো ধূসর এতক্ষণ তাকেই দেখছিল। তোমাদের কান্নাকাটি থামলে একটা কথা বলতাম। ধূসরের ভারী স্বরে মিনা বেগম সহ বাকিরা তাকালেন। ধূসর ঘোষণা করলো, আমি বের হচ্ছি, ফিরতে রাত হবে, কেউ অপেক্ষা করো না। কোথায় যাচ্ছিস বাবা? কাজ আছে মা, শেষ করে একবারে ফিরবো। কিছু খাবি না? না। ধূসর যেতে ধরবে আচমকা পেয়ে উদ্বেগ নিয়ে বলল, ধূসর ভাই একটা কথা। ধূসর থেমে যায়, প্রশ্ন করে, কি? পিউ রয়ে শুয়ে বলল, মারিয়া পে, মারিয়া ম্যামকে আসতে মানা করে দিন না আজ। আমার তো পায়ে ব্যথা, পড়তে পারবো না। ধূসর চোখা চোখে চেয়ে বলল, কেন? গাড়িতে না বলেছিলি খাবি মুখ দিয়ে, পায়ের সাথে সম্পর্ক নেই। এখনো নিশ্চয় পা দিয়ে পড়বি না। নিজের কথার জালে নিজেই পিউ ফেসে গেল। কথা খুঁজলো, দুঃখী মুখ করে বলল, এরকম বলছেন কেন? পথে আসতে আসতে পা ব্যথাটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে, এখন ব্রেনেও আঘাত করছে। এই অবস্থায় কি পড়া যায়? ও মেজো মা, তুমিই বলো না যায়। রুবাইদা বেগম বললেন, সেই তো ও ধূসর, আজ বরং থাক। তুই মারিয়াকে ফোন করে বলে দে না বাবা। ধূসর কঠিন কণ্ঠে বলল, না, এ মাসের শেষে ওর টেস্ট পরীক্ষা মা, এভাবে পড়াশোনায় গ্যাপ পড়লে রেজাল্ট দেখতে হবে না। পিউ ঠোঁট উল্টে বলল, একটা দিনই তো, প্লিজ। ধূসর শক্ত চাহনিতে মুখের দিকে তাকালো। পিউ গায়ের কম্বলটা উঁচু করে নাক পর্যন্ত ঢেকে ফেললো তাকে, পাছে না ধরা পড়ে। ধূসর কিছু একটা ভেবে বলল, ঠিক আছে। পিউর ওষ্ঠ ছড়িয়ে আসে। ধূসর যেতে যেতে আরেকবার তার পানে দৃষ্টি আনে। পিউ তাকাতেই শ্বাস ফেললো সে, যেন ধাতস্থ করলো নিজেকে। লম্বা পায়ে ঘর ছাড়লো। এরপর পিউ মনে মনে ভাবলো, আজকে পেতনিটার পড়তে আসা থামিয়েছে, ঠিক এইভাবে একদিন ওটাকে ভাগিয়ে দেব। হু হু। রাত প্রায় 2টো বাজে। পিউ ঘুমে তলিয়ে টান টান করে পা রাখা বিছানায়। পাশে পুষ্প ঘুমিয়েছে আজ। মেয়েটা হাঁটতে পারে না, কিছু দরকার পড়লে, সেই চিন্তায়। পিউর ঘুম গভীর, অথচ মনে হলো তাদের চাপানো দরজাটা ঠেলে কেউ মাত্রই ঢুকেছে। পিউ জেগে যায়, চোখ না খুলে ঘাপটি মেরে শুয়ে রয়। আগন্তুক নিঃশব্দে ঢুকেছে। হাঁটতে হাঁটাতেও আওয়াজ নেই। পিউয়ের ভয় হয়, কে ঢুকলো ঘরে? কথা বলতে চাইলে কণ্ঠরোধ হয়, বাক্য ফোটে না। আগত আগন্তুক তার দিকে ঝুঁকে যায় হঠাৎ। উষ্ণ ঠাস ঠিকরে পড়ে চেহারায়। পিওর শরীর থরথরিয়ে কাঁপুনি ছাড়ে। নিভু নিভু করে চোখ খুলে ভয়ে বিবশ হতে হতেও থমকায়। লম্বা শ্বাস টেনে অনিশ্চিত কণ্ঠে বলে, ধূসর ভাই। ধূসরের ভুরু বেঁকে এলো। অবাক কণ্ঠে বলল, কি করে বুঝলি? পিওর সব সন্দেহ বিশ্বাসে পরিণত পেল এবার। এত রাতে ধূসর তার কামরায় ভাবতে দৃঢ়ভূত হলো। আপনি সত্যি এসেছেন? ধূসর উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো, কিভাবে চিনিস? পিও এর সরল স্বীকারোক্তি, চিনবো না? আপনার গায়ের গন্ধ যে আমার ভীষণ পরিচিত। অন্ধকারে ধূসরের অভিব্যক্তি বোঝা গেল না। পিউ আলগোছে একবার ঘুমন্ত পুষ্পকে দেখে নেয়, তারপর মিহি কণ্ঠে জিজ্ঞেস করে, এত রাতে আপনি এখানে? বলছি ওঠ। পিউ বিনা সত্ত্বে মেনে নিল আদেশ। আস্তে ধীরে উঠে বসলো। ধূসর ফোনের ফ্ল্যাশ জ্বালায়, বালিশের গা ঘেঁষে রাখে, যাতে পুষ্পর কাছে আলো না পৌঁছায়। পিউ কৌতূহল সমেত দেখছে সব। তখনও খেয়াল করে ধূসরের পিঠের সঙ্গে লুকানো হাতটাকে। ধূসর সোজা হয়ে দাঁড়ালো। পিউ চোখ পিটপিট করলো। ফ্ল্যাশ লাইট এমন ভাবে সেট করেছে ধূসর কারোর মুখই স্পষ্ট নয়। আচমকা পেছনের হাতটা এনে সামনে ধরলো সে। পিউ সেদিকে তাকাতেই হোঁচট খেলো। হাত ভর্তি আইসক্রিম দেখে বিস্ময়াবহ হয়ে বলল, এসব কি? ফেরার পথে এনেছি। এত রাতে মাত্র একটা দোকান খোলা ছিল, আনতে আনতে গলে গেছে। ধর। পিউ অবিশ্বাস্য কণ্ঠে বলল, এগুলো আমার জন্য? হু, অসুস্থ মানুষের ইচ্ছে অপূর্ণ রাখতে নেই, বাচ্চাদের তো আরই না। পিউ বাকরহিত, খুশিতে কথা বলতে ভুলে গেল। ধূসর এসে পাশে বসলো তার। কোনায় আইসক্রিমের প্যাকেট খুলে মুখের সামনে ধরে বলল, নে। পিউ তাতে মুখ ডোবায়, ওর দিকে চেয়ে চেয়ে। ঠোঁটের কোনায় অল্প একটু লেগে যায়। ধূসর বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয় তা। পিউ কাতর কণ্ঠে শুধায়, আপনি আমার জন্য আইসক্রিম
কেন এনেছেন ধূসর ভাই? সত্যি করে বলুন না। ধূসর চমৎকার হাসলো, ঝুঁকে এসে স্বস্তির কণ্ঠে বলল, কারণ। পিউ উদ্বিগ্ন হয়ে বলল, কারণ। কারণ আমি তোকে। আপনি আমাকে বলুন না ধূসর ভাই, আপনি আমাকে। আমি তোকে পিউ, তুই উঠবি নাকি পানি ঢালবো গায়ে? কর্কশ আওয়াজে পিউর ঘুম ছুটে গেল। ধরফর করে চোখ মেলল, হকচকিয়ে কক্ষের চারপাশে দেখলো, তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ভাবতেই পিউর মুখ কালো হয়ে আসে। এত সুন্দর একটা দৃশ্য, এতটা জীবন্ত স্বপ্ন ছিল সব। ধূসর ভাই আসেননি রুমে। আইসক্রিম আনা তো দূরের কথা, সে ধোকা খেয়েছে। পিউ বিছানা থেকে নামলো। পা ব্যথা কমেছে রাতে আমজাদ শিকদার বাড়ি ফিরেই ফার্স্ট ক্লাস ডাক্তার ডেকেছেন। এমন ওষুধ দিয়েছেন যে ব্যথা গায়েব এক রাতে। কিন্তু পিউয়ের বুকের ব্যথা ওসবের কাছে কিচ্ছু না। দেখলো এমন একখানা স্বপ্ন যা জীবনেও সত্যি হওয়ার সুযোগ নেই। ধূসর ভাইয়ের মতো লোক কিনা রাত বিরাতে আইসক্রিম আনবে, তাও ওর জন্য। পিউ ব্যথিত মন নিয়ে ওয়াশরুমে যেতে নেয়। এর মধ্যে হাতে খুন্তি নিয়ে ঘরে ঢুকলেন মিনা বেগম। মেয়েকে উঠতে দেখে বললেন, যাক বেঁচে গেলি। পিউ দুদিকে মাথা নেড়ে বাথরুমে ঢোকে। ব্রাশ করতে করতে আয়নায় তাকায়, কিছু একটা ভেবেই হঠাৎ সচকিত হয়। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, সিনেমায় শুনেছিল তো। তাহলে কি এটাও সত্যি হবে? পিউ কলেজে গেল। এ মাসের শেষে পরীক্ষা বলে পড়াশোনায় টালবাহানা চলবে না। মন দিয়ে ক্লাস করলো। আজ আর ধূসরের নাম খাতায় লিখে খাতা ভরেনি। ছুটির শেষে বের হলো কেবল। বাড়ি থেকে গাড়ি আসেনি এখনো। তার পাশ ঘেঁষে কলেজের কতক মেয়েরা ছুটে ছুটে যাচ্ছে। ভিড় করেছে ফুচকা চটপটি আইসক্রিমের ভ্যানের সামনে। আইসক্রিম দেখে পিউয়ের গতকালকের কথা মনে পড়লো। তার মান ইজ্জত দফারফা হলো এটার জন্য। মুখের উপর ধূসর বলে দিল আইসক্রিম না দিতে। পিউ মুখ ফিরিয়ে নেয়। শপথ যখন নিয়েছে খাবে না, তখন চেয়েও দেখবে না ওদিকে। সে গেট পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। গাড়ি এসে এখানেই থামবে। আচমকা একটা বাইক এসে দাঁড়ালো তার পায়ের কাছে। ঘটনাচক্রে ভরকে গেল পিউ। ভয় পেয়েছে। সবে সবে একটা দুর্ঘটনার শিকার হয়েছে বলেই। আরোহীকে রেগে কিছু বলতে গেলেই চোখ পড়লো বাইকের দিকে। পরিচিত লাগছে। এরকম একটা বাইক ধূসর ভাইয়ের আছে না? পরপর উদ্বেগ নিয়ে চালকের মুখের দিকে তাকালো পিউ। ধূসের হেলমেট খুললো তখনই। পিউ বিস্মিত হলো ওকে এখানে দেখে। হা করার আগেই ধূসর ব্যাক সিট ইশারা করে বলল, ওঠ। পিউ শুনেও শুনতে পায়নি এমন ভাবে তাকালো। ধূসর ভাই ওনার বাইকে উঠতে বলছেন। ওনার গাড়ি বাইকে এসবে তো কারোর স্পর্শ নিষিদ্ধ। সে অনিশ্চিত হয়ে তাকিয়ে বলল, ধূসর থাকলো সে অনিশ্চিত হয়ে তাকিয়ে থাকলো। ধূসর ভুরু কুচকে বলল, কানে খাটো, শুনিসনি কি বললাম? আসলেই শুনিনি। আপনি কি বাইকে উঠতে বললেন ধূসর ভাই? ধূসর চোখ ছোট করতে পিউ ঢোক গিলে বলল, না মানে আপনি তো কাউকে। প্রতিমধ্যে ধূসর গুরু গম্ভীর কণ্ঠে বলল, মুখ বন্ধ ওঠ। এবারে পিউয়ের মাথায় ঢুকলো। বুঝলো যা শুনেছে ঠিকই শুনেছে। ধূসর সত্যি বসতে বলল তাকে। ধূসর ব্যাকসিট থেকে হেলমেট নিয়ে এগিয়ে দেয়। পিউয়ের আনন্দের শ্বাস বন্ধ হয়ে আসে। কত ইচ্ছে ছিল ধূসরের সঙ্গে এক গাড়িতে চড়বে বা রিক্সায় অথবা কিছু একটায়। এই এতদিনে সৃষ্টিকর্তা মুখ তুলে চাইলেন। পিউ সহস্র শুকরিয়া আদায় করলো মনে মনে। তাড়াহুড়ো করে হেলমেট মাথায় বেঁধে ব্যাগ কোলে নিয়ে উঠে বসলো ধূসরের পেছনে। ধূসর ঘাড় বাঁকা করে শুধালো, বসেছিস? পিউ কথা বলতে গিয়ে টের পায় শব্দ আসছে না বাইরের। স্বপ্নটার মতন অতি কষ্টে জবাব দেয়, হু। ধূসর টান বসালো। অমনি পিউ হুমড়ি খেয়ে পড়লো ওর পিঠে। বাইক চলছে, কানে মুখে সব জায়গায় হাওয়া লাগছে। পিউ একবার ধূসরের কাঁধে হাত রাখতে গিয়েও সরিয়ে আনছে। ধরবে কি ধরবে না ভুগছে মনোদ্বিধায়। যদি কিছু বলে? তখনই ধূসর বলল, ধরে বস, না হলে পড়ে যাবে। পিউ আকাশের চাঁদ হাতে পেল যেন। শক্ত করে কাজ চেপে ধরলো ধূসরের। আর একটু এগিয়ে বসলো সাথে। মুক্ত শ্বাস টানলো পরপর। ধূসর ভাই কোথায় নিচ্ছেন, কেন নিচ্ছেন কিচ্ছু জানার প্রয়োজন বোধ করলো না। ধূসর ভাই সাথে থাকলে সে মাটির নিচেও যেতে রাজি। বাইক থামলো হঠাৎ। পিউ চোখ তুলে পাশ ফিরল। আইসক্রিম পার্লারের সাইনবোর্ড দেখে অবাক হলো। ধূসর বলল, নাম। এক কথায় নেমে গেল সে। ধূসর নেমে বাইক স্ট্যান্ড দিয়ে দাঁড় করালো। কালকের মতোই তার হাত ধরে বলল, আয়। ভেতরে এসে চেয়ার টেনে দিয়ে বলে, বস। পিউ বসলো। ধূসর বসলো তার সম্মুখে। পিউ আশপাশ দেখে বলল, এখানে কেন এসেছে ধূসর ভাই? ধূসর উত্তর করলো না, বরং উঠে গেল। আরেকবার অপমানিত হয়ে মুখ ছোট করলো পিউ। মিনিট খানিকের মাথায় ধূসর ফিরে আসে, চেয়ারে বসে। পিউ আর প্রশ্ন করলো না, চুপচাপ থাকলো। কথা খরচ করে লাভ নেই, ধূসর ভাই তাকে 2 আনা দামও দেয় না যেখানে। কিন্তু অধৈর্য পিউ টিকে থাকতে পারছে না। ধূসর এখানে এনেছে ভালো কথা, তার সাথে একটা কথাও না বলে ফোন টিপছে কেন?
কোন ধরনের ভদ্রতা এটা? পিউ হাজারবার চেষ্টা করলো, কথা বলতে পারলো না, বিধায় গিলে ফেলে বসে থাকলো। কিছুক্ষণ পর তার সামনে একটা বড় কাচের বাটি ভর্তি আইসক্রিম দিয়ে যায় একজন ওয়েটার, তাও চকলেট ফ্লেভার। পিউ তাজ্জব হয়ে ধূসরের দিকে তাকায়। ধূসর তাকেই দেখছিল। সে তাকাতেই ভুরু উঁচিয়ে বলল, কি আজ কত আইসক্রিম খেতে পারিস দেখবো, প্রয়োজনে গোটা পার্লারের আইসক্রিম তোর। পিউ স্তব্ধ। আস্তে আস্তে হাত দুটো টেবিলের নিচে নামিয়ে একটা দিয়ে আরেকটার পিঠে সজোরে চিমটি কাটলো। ব্যথা পেলেও টু শব্দ করলো না। ধূসরের সামনে তাকায়, হজম করলো। ধূসর চোখ ইশারা করে বলল, খা। আপনি কি করে জানলেন আমার চকলেট ফ্লেভার পছন্দ? ধূসর কপাল গোটায়, পছন্দ নাকি? আমি কি করে জানবো? আমি তো এমনি এমনি দিতে বলেছি। কেউ মাথা নুইয়ে মুচকি হাসে। আজ আর রাগ হয় না, উল্টে আদরে ভালো লাগায় বক্ষ শীতল হয়। তার স্বপ্ন সত্যিই ফললো ভেবে লাল হলো গাল দুটো। ধূসরের ধূসরের ফোন এলো। সে খেতে বলে বাইরে গেল কথা বলতে। পিউ ভুলে গেল শপথের কথা। চামচে আইসক্রিম তুলে মুখে পড়লো, পরপর চুমু খেলো সেটার গায়ে। লাজুক হেসে বলল, এই চুমুটা আপনাকে দিলাম ধূসর ভাই। বাড়ির গাড়ি আইসক্রিম পার্লারের সামনে ডেকেছে ধূসর। পিউয়ের সাথে আর আসেনি। গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেছে বাইক সমেত। পিউ এতেই খুশি। এতটুকু যে হবে আদৌ ভেবেছিল কখনো? সে স্বতঃস্ফূর্ত মন নিয়ে বাড়ি আসে, ফ্রেশ হয়ে খাবার খায়। এরপর ক্লান্ত পিউ বিছানায় শয়, ঘোষণা করে আজকের দিন তার জীবনের সব থেকে শ্রেষ্ঠ দিন। ধূসর না চাইতেও যতটুকু দিয়েছে এতটুকু নিয়েই আরো 3 বছর অপেক্ষা করা যাবে ওর জন্য। পিউ চোখ বুঝলো। আপাতত 2 ঘন্টার জন্য জব্বর একটা ঘুম দেবে, না হলে রাতে পড়তে পারবে না, টেবিলে বসলে ঢলে পড়বে ঘুমে। ব্যালকনি ঘেঁষে যাওয়া রাস্তা, একটা সিএনজি গ্যারেজে আছে। কিছুক্ষণ পর পর শব্দ করে করে এক একটা সিএনজি আসছে আর থামছে। অন্যদিন এত আওয়াজ হয় না। পিউ চেষ্টা করে, ঘুমোতে পারলো না। তারপর বিকট শব্দে একটা বাস যখন হর্ন বাজালো, কলিজা উড়ে গেল তার। লাফিয়ে উঠে বসলো। জানালা বন্ধ, তাও শব্দ আসছে। পিউ বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়। জবা বেগম বারান্দা থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করছিলেন। পিউ রুমে ঢুকেই বলল, ও সেজমা, তোমার ঘরে একটু ঘুমাই? জবা বেগম অবাক চোখে তাকালেন। পিউ মনস্তাপ নিয়ে বলল, আমার রুমে গাড়ির এত শব্দ আসছে, ঘুমানোই যাচ্ছে না। একমাত্র তোমার রুমটায় রাস্তার পাশে নয়, নিরিবিলি। ও মা, ঘুমাবি তো ঘুমা না, এভাবে সাফাই দেওয়ার কি আছে বোকা মেয়ে। দাঁড়া, বিছানাটা ঝেড়ে দি। রাদীপ এলোমেলো রাদীপ এত এলোমেলো করে না। পিউ হাউত তুলে বলল, ওসব লাগবে না, আমার ঘুমে চোখ ভেঙে আসছে। বলতে বলতে এসেই শুয়ে পড়লো সে। জবাবে একে একে সব কাপড় ভাঁজ করে আলমারিতে ঢুকালেন। এরপর আলো নিভিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। পিউ যখন সুগভীর নিদ্রায়, টেবিলের উপর থেকে জবা বেগমের ফোন বাজলো। রিংটনের শব্দ, ঘুম ছুটলো তার। উঠে বসলো, ঘড়ি দেখলো 8টা বাজে। আর ঘুমাবে না, চা খেয়ে পড়তে বসবে। ওদিকে ফোন বাজছে। পিউ স্ক্রিনে উকি দিল। সাদীপের বাবার চোখ দেখে চট করে দরজা অব্দি গিয়ে হাঁক ছুড়ল। সেজো মা, সেজো চাচু কল করেছেন। জবা বেগম মিনিটের মাথায় ছুটে এলেন। আজমল ইদানিং কাজে ভীষণ ব্যস্ত, দিনে কথা বলার ফুসরত পান না বলে কথা হয় না, যা হয় এই সময়টায়। বাসায় ফিরতে ফিরতে গাড়িতে বসে স্ত্রীকে ফোন করেন। পথে যেতে যেতে খোঁজ গল্প জমান। জবা বেগমের এতেই চলছে। তিনি ব্যস্ত পায়ে রুমে ঢুকলেন। বিছানা খালি দেখে বুঝলেন পিউ চলে গেছে। ফোন তখনও বাজছে। যতক্ষণ না ধরবেন আজমল সাহেব করতেই থাকবেন, ক্লান্ত হবেন না। জবা বেগম ঝটপট ফোন তুললেন কানে, ঘন শ্বাস টেনে বললেন, হ্যালো। হাঁপাচ্ছ কেন? নিচে ছিলে? হ্যাঁ, তুমি ফোন করলে বলে দৌড়ে এলাম। ওপাশ থেকে আজমল হেসে বললেন, বাবা, বিয়ের এত বছর হলো অথচ আমার বইয়ের এখনো কি টান আমার প্রতি। জবা বেগম হাসলেন, সোজাসুজি শুধালেন, কবে ফিরবে? কিছু ঠিক করেছো? এই তো ঈদের 1 সপ্তাহ আগে। একটু তাড়াতাড়ি আসা যায় না এবার? আজমল ভুরু কোটান, কেন, কিছু হয়েছে? একটা কথা বলতে চাইছিলাম গতকাল থেকে। তুমি এত ব্যস্ত বিধায় এখন তো ফ্রি আছি, বলে ফেলো। জবা বেগম বললেন, একটা সিদ্ধান্ত নিয়েছি সাদীপের ব্যাপারে। তাই? কি সিদ্ধান্ত? জবা বেগম সময় নিয়ে বললেন, তুমি রাগ করবে না তো? আজমল সাহেব অনিত বিলম্বে জবাব দিলেন, কি যে বলো না, চাকরি করি আজ 20 বছরের উপরে, বাড়িতে থেকেইছি বা কতক্ষণ। আমার অবর্তমানে সব একা সামলিয়েছো তুমি। সব থেকে বড় কথা, তুমি আমার স্ত্রী, সাদীপ তোমারও সন্তান। ওর ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত তুমি নিতেই পারো। আমি রাগ করবো কেন? স্বামীর কথায় জবা বেগমের বুক জুড়িয়ে আসে। তপ্ততায় চোখ ভরে ওঠে আনন্দে। নিভু কণ্ঠে বলে, না আসলে। আজমল অভয় দিলেন, তুমি নির্দ্বিধায় বলো জবা। জবা বেগম সময় নিয়ে বললেন,
আমার না সাদীপের জন্য পুষ্পটাকে ভারী পছন্দ হয়েছে। ওদের মধ্যে মিলও খুব। 4 হাত এক করে দিলে কেমন হয়? পুষ্প আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকলো, আর সাদীপটারও একটা সুযোগ্য স্ত্রী হলো। আজমল সাহেব চুপ করে রইলেন। জবা বেগম ঘাবড়ে গেলেন, ভয়ে ভয়ে বললেন, রাগ করেছো তাই না? হঠাৎই হো হো করে হেসে ওঠেন আজমল। পরপর প্রফুল্ল চিত্র বললেন, এ তো আনন্দের সংবাদ গিন্নি। তুমি তো সঠিক সিদ্ধান্তই নিয়েছো। আমার ভাইজানের মেয়ে আমার পুত্রবধূ হবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে? তুমি খুশি হয়েছো? নিশ্চয়ই খুশি হওয়ার মতোই তো খবর, তাই না? জবা বেগম বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস নিলেন। পরপর আনন্দিত হয়ে বললেন, তাহলে তুমি বাড়ি ফেরো, তারপর ভাইজানের সাথে কথা তুলবো এ নিয়ে, কেমন? ঠিক আছে, ঠিক আছে। কথাবার্তা শেষ করে জবা বেগম বেরিয়ে গেলেন। তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা খুলল পিউ। উচ্ছল পায়ে ঘর ছাড়লো, তার বুক কাঁপছে খুশিতে। এতক্ষণ জবা বেগমের সব কথা শুনেছে সাদিপ ভাইয়ের সাথে আপুর বিয়ে হবে। কথাখানা ভাবতেই তার নাচতে মন চাইছে। ইচ্ছে করছে এই সুন্দর সিদ্ধান্তের জন্য সেজমাকে জড়িয়ে ধরে চুমু দিতে। পিউ লাফাতে লাফাতে ঘর থেকে বের হতেই সামনে পড়লো সাদিপ। অফিস থেকে ফিরেছে কেবল। পিউকে দেখেই বলল, কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছিলি? ডাকছিলাম না? পানি নিয়ে আয়। পিউ মিটিমিটি হাসলো। সাদীপ পুষ্পের বর হওয়া মানে সে তার দুলাভাই, এটা ভেবেই হাসি পাচ্ছে। অহেতুক হাসতে দেখে সাদীপের চেহারা বেঁকে আসে। কিছু জিজ্ঞেস করার আগে পিউ গান ধরলো, সুন্দরী বউ আর সুন্দরী শালী, খুশিতে দুলাভাই মারো হাততালি। ভরকে গেল সে। 2 লাইন গেয়ে পিউ ছটপটে পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। তার মাথা মুন্ডু না বুঝে ব্যাককল বনে দাঁড়িয়ে রইল সাদিপ। ব্যাগ খুলে ব্যাগ থেকে খুচরো টাকা বের করে বাদামওয়ালাকে দিল পুষ্প। পুরনো নিউজ পেপারে মোড়ানো বাদামগুলো হাতে বয়ে বেঞ্চে বসলো। কাপ ব্যাগটা রেখে দিল পাশে। একটা একটা করে বাদাম ছিলে ছুঁড়ে ছুঁড়ে মুখে ভরলো। ছোটখাটো পার্কের এই জায়গাটা সবচেয়ে নিরিবিলি, মানুষজন কম আসে। ইকবালের সাথে দেখা করার জন্য পুষ্পর কাছে এটাই শেষ স্থান। পাক্কা 2.5 বছর চুটিয়ে প্রেম করলো, অথচ ধূসরের কানে পৌঁছালো না। এটাও তারই একটা কারণ। ইকবাল আর সে যথেষ্ট সচেতন। কারো সন্দেহ হোক এমন কাজ এখন পর্যন্ত করেনি। এমনকি বাড়ির মানুষের কারো সামনে পুষ্প ইকবালের দিকে তাকায় না অব্দি, পাছে কেউ ধরে ফেলে। তবে সেদিন দুর্ঘটনাবশত ইকবালকে দেখতে গিয়ে পিউটা দেখে ফেলেছে। ভাগ্যিস ওটা একটা হাদারাম, না হলে বুঝে ফেলতো নির্ঘাত। কি হতো তাহলে? ভাবতেই পুষ্পর হেঁচকি উঠে যায়। ব্যাগে পানিও আনেনি। পুষ্প হেঁচকি তুলতে তুলতে আশেপাশে তাকালো। এতক্ষণ চোখের সামনে ঘুরঘুর করা পানিওয়ালা একটাও নেই এখন। ঠিক সেই সময় মুখের সামনে টলটলে জল ভর্তি পানির বোতল ধরে কেউ একজন। চট করে আগন্তুকের দিকে ফিরল সে। ইকবাল মুচকি হাসলো, সাথে বলল, নাও। পুষ্প হেসে পানির বোতল হাতে নেয়। ছিপে আগে ভাগে ঢিলে করে রেখেছে ইকবাল। পানি খাওয়ার সময়টায় সে ঘুরে এসে পাশে বসলো, বলল, অনেকক্ষণ বসিয়ে রেখেছি তাই না? পুষ্প ঠোঁটের চারপাশে লেগে থাকা জল মুছে তাকালো, মিষ্টি হেসে বলল, সমস্যা নেই। ইকবাল ভুরু কুঁচায়, তোমার কি আমার উপর কখনোই রাগ হয় না মাইলা? পুষ্প অবাক হয়ে বলে, ওমা, রাগ কেন হবে? হবে না কেন? এই যে প্রতিটা দিন আমি তোমায় বসিয়ে রাখি, অপেক্ষা করায়, সময় মতো আসতে পারি না? পুষ্প দুদিকে মাথা নেড়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে জানালো, একদমই নয়। আপনি যে সাংঘাতিক ব্যস্ততার মধ্যেও আমায় রোজ সময় দিচ্ছেন, এটাই অনেক। তাছাড়া তোমার জন্য অপেক্ষা করতে আমার দারুণ লাগে। কখন তুমি আসবে সেই আশায় পথ চেয়ে থাকার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে ইকবাল, ও তুমি বুঝবে না। ইকবাল মুগ্ধতা এবারেও হাসলো। উৎফুল্ল চিত্রের ছেলেটির ঠোঁটে হাসি লেগে থাকে সব সময়। আর একটু কাছে এগিয়ে বলল, নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, তার জন্য তোমাকে পেয়েছি আমার জীবনে। পুষ্পের কোমল হাতের আঙ্গুলে হাত বোলায় ইকবাল। অমনি সে মুখ বাঁকিয়ে বলে, নাটক! কতদিন পেছনে ঘুরানোর পর পাত্তা দিয়েছ, হ্যাঁ? মনে নেই সেসব? ইকবাল দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, কি করব বলো জানুমান? ভয় পাচ্ছিলাম পাছে সাথে বন্ধুত্বটা যদি নষ্ট হয়, ও যদি খারাপ ভাবে আমায়। ওরই ছোটবেলার বন্ধু হয়ে ওর বোনকে পটিয়েছে, ফুসলাচ্ছি এসব ভাবে। তাই জন্যই তো আমার ভালোবাসা দেখেও না দেখার ভান করতে হয়েছিল। মনে মনে আমি কি তোমায় ভালোবাসিনি? সেই প্রথম তোমায় দেখেই প্রেমে পড়েছিলাম, অথচ মনকে সংযত ও বাখেরা ধরে রাখতে পারলাম কই? তোমার এক সমুদ্র প্রেম আমাকেও ভাসিয়ে নিল যে। পুষ্প ভুরু যায়, তাই? তা এখন যখন ভাইয়া জানবেন, তখন কি করবে শুনি? একদিন না একদিন কি আমরা পরিবারকে জানাবো না? ইকবাল চিন্তিত কণ্ঠে বলল, সেটা ভাবলেই তো হাত পা ঠান্ডা হয়ে আসে। তবে তুমি ভেবো না মাইলা, ধূসরকে আমি চিনি। ও যদি বুঝতে পারে আমি তোমাকে মন থেকে চাই, ও নিশ্চয়ই না করবে না। পুষ্প থেমে থেমে বলল, কিন্তু ইকবাল, বাবা?
সে তো তোমাকে সহ্যই করতে পারে না। ইকবাল মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ওসব নিয়ে চিন্তা নেই, একবার ধূসর জানুক, বাকি সবাইকে দেখবে, ওই মানাবে, রাজি করাবে। আমার জিগরি দোস্ত না। বাই দা ওয়ে, তুমি এত ভাবছো কেন? তুমি না প্রথম দিকে ভীষণ সাহসী ছিলে, বলেছিলে বাবাকে আমি বোঝাবো। এই সেই, এখন কি হলো? ইকবাল দৃষ্টির চোখা করে ভুরু নাচালো। পুষ্প ওষ্ঠ উল্টে বলল, তখন তো তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে দিন যত যাচ্ছে ভয় লাগছে। কি হবে, কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। কি আবার করব? মন প্রাণ দিয়ে প্রেম করব, সারাদিন ঘুরবো, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা এখন বলো, মাইলাভ কোথায় কোথায় যাবে আজ? পুষ্প একটু ভেবে বলল, চলো রিক্সায় ঘুরি। অবশ্যই এমন কোনো এরিয়া ঘুরবো যেখানে ধূসর ভাইয়ের নেটওয়ার্ক কম, বুঝলে? ইকবাল মাথা দুলায়, বুঝলাম, তাহলে চলুন মহারানী। পুষ্প এদিক ওদিক দেখে বলল, কিন্তু আমার পালকি কোথায়? আপনি কি আমায় হাঁটিয়ে নেবেন মহারাজ? ইকবাল জিভ কেটে বলল, মাথা খারাপ? আপনাকে হাঁটিয়ে নেওয়ার মতো সাহস আমার আছে? এই যে মহারাজের পিঠটায় আপনার পালকি রানী, আপনি এতে চড়ে যাবেন। ইকবাল পিঠ পেতে দিল, অমনি দুম করে কিল বসালো পুষ্প। ইকবাল পিঠ চেপে ব্যথায় দুলে ওঠে, সোজা হয়ে দাঁড়ায়, দুঃখী কণ্ঠে বলে, এত জোরে মারলে? পুষ্প খিলখিল করে হেসে উঠল ওর মুখভঙ্গি দেখে। ইকবাল সব ভুলে চেয়ে থাকে, নিষ্পাপ অনধীনে পরক করে মনকে জানায়। এই হাসির জন্য সে জান লুটিয়ে দিতেও প্রস্তুত। পিওর কাণ্ড কারখানা দেখে দেখে হয়রান হয়ে পড়ছে সাদিব। গত পরশু থেকে মেয়েটা ওকে দেখলে মিটিমিটি হাসছে আর গাইছে উদ্ভট সব গান। এরকম গান বাপের জন্মেও শোনেনি সে। এই তো একটু আগেও শুনিয়ে গেল, আর সেই থেকে সাদিব চেহারা গুটিয়ে দরজার দিকে চেয়ে আছে। পিওর মাথায় হঠাৎ কিসের ভূত চাপলো কে জানে। তার ভাবনার মধ্যে ঘরে ঢুকলেন জবা বেগম, হাতে দুধ ভর্তি লম্বা কাচের গ্লাস। ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নে বাবা, গরম গরম খেয়ে ফেল দেখি। সাদিব তাকালো, দ্বিরুক্তি না করে গ্লাস হাতে নিয়ে চুমুক দিল। তার মায়ের কাছে সে এখনো ছোট্ট বাচ্চা বিধায় রোজ রাতে 1 গ্লাস করে দুধ দেবেন, না হলে নাকি গায়ে শক্তি হয় না। হাত সাদিব হাজার মুচড়ামুচড়ি করলেও লাভ নেই সেখানে। ইমোশনাল ব্ল্যাকমেইল করে হলেও জবা বেগম খাওয়াবেন, খাইয়েই ছাড়বেন। আর তাই সাদিব আপত্তি করে না। যেখানে লাভ নেই সেখানে কথা নষ্ট করে এনার্জি খোয়ানোর মতো লোকসান সে করে না। জবা বেগম পাশে বসলেন, উজ্জ্বল মুখমণ্ডল। সাদিব গ্লাসে চুমুক দিতে দিতে বলল, কিছু বলবে? জবা বেগম মাথা নেড়ে বললেন, না, কি বলবো? ও। জবা বেগম মন দিয়ে ছেলের দিকে চেয়ে রইলেন। তার গায়ের রং শ্যামলা বলে কতই না কথাই শুনেছেন জীবনে। এবারের বাকি বউরা যেখানে ফর্সা সুন্দর, সেখানে তিনি ছিলেন বড়ই বেবানান। যদিও আজমাল বা এবাড়ির কেউ বিন্দুমাত্র তাকে হেয় করে কথা বলেনি। উহু, কোনোদিনও এরকম হয়েছে বলে মনে পড়ে না। তবুও জবা বেগমের অবাক লাগে, তার মতো কালো মানুষের কোল জুড়ে এমন সুন্দর একটা ছেলে এসেছে ভাবতেই। সাদিবের চেহারা, দৈহিক গঠন, সবকিছু নির্দ্বিধায় তাকে সুদর্শন পুরুষের আখ্যা দিতে প্রস্তুত। জবা বেগমের বুক ফুলে আসে গর্বে, নিজেকে এমন চমৎকার দর্শনের ছেলের জননী ভাবতেই। ওদিকে পুষ্প, ওটাও কি কম সুন্দর? যেমন রূপ তেমন গুণ, ভদ্র শান্ত। জবা বেগম মনে মনে এঁকে ফেললেন ওদের পাশাপাশি বসা একটা ছবি। ইস, কি দারুণ মানিয়েছে দুটোকে, ভেবেই হেসে ফেললেন। সাদিব ফুরু কুচকালো, কি ব্যাপার, একা একা হাসছো কেন? খানিক থতমত খেলেন তিনি। না, মানে একটা কথা ভাবছিলাম। কি কথা? জবা বেগম সময় নিয়ে বললেন, তোর বিয়ে নিয়ে। সাদিব চকিত তাকালো, নিশ্চিত হতে শুধালো, কি? হ্যাঁ, বড় হয়েছিস, বয়স হচ্ছে, বিয়ে দেব না? আমরাও বা কতদিন বাঁচবো, নাতি নাতনির মুখ দেখবো তো নাকি? সাদিব ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে দুদিকে মাথা নেড়ে বিড়বিড় করলো, আনবিলিভেবল। আসতে বললেও কানে গেল জবা বেগমের। উদ্বেগ নিয়ে বললেন, অবিশ্বাস্যের কি আছে এখানে? কথাটা গায়ে লাগালি, তাই না? মা, হঠাৎ হয়েছে কি বলতো? আমার বিয়ে নিয়ে পড়লে কেন? ভাইয়া আছে, সিরিয়ালে পুষ্প আছে, এরপর আমি। অনেক দেরি এখনো। তাছাড়া সবে সবে চাকরি পেয়েছি, এখন ওই বিয়ে টিয়ে করলে কন্টেস্ট কনসেন্টেন্স ঘুরে যাবে। আরে, এত দূর তোকে কে ভাবতে বলেছে? তুই মন দিয়ে কাজ করবি তো বাবা কেউ বাধা দিবে না। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা কথা বলতে তো আর আপত্তি নেই। তোর কেমন মেয়ে পছন্দ এই বর্ণনাটুকু শুধু দে, তাহলেই হবে। সাদিপ ল্যাপটপ বন্ধ করে তাকালো, কেন? জেনে রাখি ছেলের পছন্দ জানতে পারি না? আমি তো তোর বন্ধুর মতোই, তাহলে কি সমস্যা? সাদিপ ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো, মুচকি হেসে বলল, আমার যেমন মেয়ে পছন্দ সেরকম মেয়ে আমার আশেপাশেই থাকে। আমাদের সবার চোখের সামনে, তোমার কষ্ট করে খোঁজার দরকার নেই। সময় হলে আমিই জানাবো। ওকে, এখন কাজ করতে দাও মা, কাল অফিসে আমার প্রেজেন্টেশন আছে।
জবা বেগম আদুরি কণ্ঠে বললেন, ঠিক আছে বাবা, কাজ করতে হবে। ফাঁকা এঁটো গ্লাস হাতে তুলে হাঁটা ধরলেন তিনি। ঘর থেকে বেরিয়ে এসে বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস টানলেন। যাক বাবা, নিশ্চিত হওয়া গেল সাদিপটারই তাহলে পুষ্পকেই পছন্দ। অবশ্য না হয়ে উপায় আছে, তার ছেলে বলে কথা। পুষ্পের মতো লক্ষ্মীমন্ত মেয়েকে কেউ অপছন্দ করতে পারে? এবার শুধু আজমল আসুক। ভাইজানের কাছে কথা তুলতে বিলক্ষণ দেরি করবেন না তিনি। মিনা বেগমের একমাত্র ভাই রাশিদ মজুমদার আগামী সপ্তাহে কন্যার বিয়ের তারিখ ধার্য করেছেন। ধুমধাম করে পাত্রপক্ষের হাতে তুলে দিবেন মেয়েকে। গতকাল রাতে ফোন করে সে খবর জানিয়েছেন বোনকে। আজ দুপুরে কার্ড পৌঁছে দিলেন বাড়ির দরজায়, যেখানে শিকদার বাড়ির প্রত্যেকের আগমন তার কাম্য। বহু বছর দেখা সাক্ষাৎ হয়নি। মিনা বেগম প্রস্তাবখানা রাখতেই সকলে হৈ হৈ করে উঠল। প্রিয় এক ধাপ এগিয়ে চেঁচিয়ে জানালো, আমি যাব আম্মু, আমি যাব। পুষ্প ওর মাথায় চাটি মেরে বলল, আমাদের কাজিনের বিয়ে, আমরা যাব না গর্ধ। পিউ মাথা ডলতে ডলতে বোনের দিকে তাকায়, পরপর মনস্তাপ নিয়ে বলে, কিন্তু কি পরে যাব? আমার তো কোনো ভালো জামা নেই আপু। কথাটুকু শেষ করা মাত্র মিনা বেগম খেকিয়ে বললেন, তাহলে আলমারি ভর্তি জামা কাপড়গুলো নিয়ে আয়, আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। প্রতি মাসে দুবোন মিলে অনলাইন থেকে যে অর্ডার করিস সেসব। প্রিয় নিচু আওয়াজে বলল, সেসব পরে তো ছবি তুলে ফেলেছে আম্মু। তিনি মাথায় হাত দিলেন মেয়ের কথায়। এখন কি প্রতিটা ছবির জন্য আলাদা আলাদা জামা কাপড় লাগবে এই মেয়ের? আফতাব শিকদার ওর হয়ে সাফায় গিয়ে বললেন, আরে ভাবি, এখনই তো ওদের বয়স এসব করার। আপনিই বা এমন করছেন কেন বলুন দেখি? থাক পিউ মামুনি, এই বিয়ে উপলক্ষে তোমাকে একটা সুন্দর জামা কিনে দেবো আমি। কেমন? পিউ ঝলমলিয়ে ওঠে। আর আমি, আমাকে বুঝি দেবে না? পুষ্পর বাচ্চামো কণ্ঠে আফতাব শিকদার হাসলেন, বললেন, নিশ্চয়ই দেব। আমার মায়েদের না দিলে কি হয় নাকি? দুবোন এগিয়ে গিয়ে দুপাশ থেকে গলা জড়িয়ে ধরলো আফতাবের। পিউ তো ঝুলতে ঝুলতে বলল, চাচ্চু তুমি কত ভালো। হয়েছে হয়েছে, এবার শর্ত তোরা আগে আলোচনাখানা শেষ করতে দে। মায়ের কথায় দুগুণ সরে আসে, বসে পড়ে আগের জায়গায়। মিনিটের মাথায় উপর থেকে নামলো সাদিক, বসে গেল বিয়ের পাশ ঘেসে। টি টেবিলের উপর থেকে চানাচুরের বাটি হাতে তুললো, চিবোতে চিবোতে বলল, কি চলছে রে এখানে? বর্ষা আপুর বিয়ে, সেই আলোচনা। সাদিপ ঠোঁট গোল করে বলল। মিনা বেগম ওকে দেখতে ব্যস্ত কণ্ঠে শুধু, হ্যাঁ রে সাদিপ, তুই যেতে পারবি তো বাবা? সাদিপ একবার পিউকে দেখে নেয় আর চোখে, ক্ষণস্বরে জবাব দেয়, হ্যাঁ, 3 দিনের মতো ম্যানেজ করা যাবে। যাক, তাহলেই তো ভালোই। এই হচ্ছে আমাদের ছেলে, কোনো বাহানা কিচ্ছু নেই, কিচ্ছু না। রুবাইদা বেগমের কথায় সাদিপ মুচকি হাসলো। পুষ্পু বলল, সবাই গেলে কত ভালো হবে তাই না ভাইয়া? সাদিপ মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায়। হঠাৎ পিউর দিকে চোখ পড়তেই দেখলো সে আবার মিটিমিটি হাসছে। সাদিপ অমনি সতর্ক করলো, খবরদার উল্টাপাল্টা গান গাবি না। পিউ ফিক করে হেসে বলল, না না, সবার সামনে কি এসব গান গাওয়া যায়? এগুলো আপনাকে আলাদা শোনাবো। আলোচনা সবাই ধূসর ব্যতীত বাকিরা উপস্থিত। আমজাদ শিকদার সিঙ্গেল সোফাটায় বসে এতক্ষণ স্ত্রীর সব কথা শুনছিলেন। তিনি বিরতি নিতে এই ঘোষণা দিলেন, বেশ তো, যাও তোমরা বাচ্চাদের নিয়ে ঘুরে এসো। মিনা বেগম জ্বলন্ত শিখার ন্যায় ফুলকে বললেন, তোমরা যাও মানে? আর আপনি, আপনি যাবেন না? আমজাদ সাহেব বললেন, আমার সময় হবে না। আফতাব বললেন, ভাইজান না গেলেও আমিও যাব না ভাবি। পাশ থেকে আনিসও মিনমিনিয়ে জানিয়ে দিল একই কথা। ব্যাস, যা ভেবেছিল তাই হচ্ছে। মিনা বেগমের মাথা গরম হয়ে গেল। ক্ষেপে বললেন, বাহ বাহ, কাউকে যেতে হবে না। আমার বাপের বাড়ি যাওয়ার প্রসঙ্গ এলে তোমাদের ভাইদের কাহিনী সংলাপ শুরু হয়। নিজেও যাবে না, এই নিয়ে বিনিয়ে আমাকেও যেতে দেবে না। সব চালাকি বুঝি আমি। বয়স হলে কি হবে, শয়তানি কি আর কমে? বলতে বলতে কেঁদে ফেললেন মিনা বেগম। পিউ পুষ্প মাথায় হাত দিয়ে হাঁটুর উপর ঝুঁকে গেল। বিয়েতে যাবে সব এক্সাইটমেন্টের দফা রফা দেখে হতাশ তারা। আমজাদ শিকদার বললেন, আহা, আমি তো তোমাকে যেতেই বললাম, তাও কাঁদছো কেন? আমি কি একবারও বলেছি যে তুমি যেও না? এই রুবি জবা, তোমরাও বলো তো, বলেছি? ওরা দুজন পড়লো মহা বিপদে। কার পক্ষে কি বলবেন কেউ বুঝে উঠলেন না। শেষে সুমনা বেগম আস্তে ধরে বললেন, আপা কত বছর বাপের বাড়ি যাননি ভাইজান, আপনারা না গেলে উনি কি করে যাবেন? আমরাই বা কেমন করে যাই? পরিবারের সবাই মিলে যাওয়ার মধ্যে যে আনন্দ, সে কি আর এভাবে ভাগ ভাগ হয়ে গেলে পাবো বলুন? রুবাইদা বেগমও তাল মিলান, হ্যাঁ সেই তো ভাইজান, ছোট তো হোক। ছোট তো ঠিকই কথা বলল, সবাই গেলে অন্যরকম আনন্দ, তাই না? আমি সবই বুঝি, কিন্তু আমার কিচ্ছু করার আছে বলো তো? যাওয়ার ইচ্ছে আমার নিজেরও রয়েছে, কিন্তু ধূসরটা সবে সবে ব্যবসায় হাত দিল। ছেলে মানুষও, এখনো কত কাজ ওকে বুঝিয়ে দেওয়া বাকি।
বিয়ে মানে একটা গোত্রার সপ্তাহের ব্যাপার, ওকে একা ফেলে যায় কি করে? পিউ চট করে মাথা তুলল। মিনা বেগম কপাল গুছিয়ে বললেন, তার মানে ধূসর একা থাকবে কেন? ও তো যাবে আমাদের সাথে। আবদার শিকদার দুটো ভুরুই নাচিয়ে বললেন, কি বললেন ভাবি? কে আপনাদের সাথে যাবে? ধূসর? এই আপনি ওকে চিনলেন? লিখে রাখুন সে নবাব সাহেব ঘটনা শোনা মাত্র বলবেন, আমি যাব না বড় মা, তোমরা যাও। আফতাব হু হু করে হুবহু ছেলেকে অনুকরণ করে শেষ কথাটুকু বলতে জবা বেগম, সুমনা বেগম পুষ্প ঠোঁট চেপে হাসি আটকালো। মিনা বেগম তীব্র বিশ্বাস ঝুলিয়ে বললেন, কক্ষনো না। আমি বললে ও ঠিক যাবে দেখো। তাহলে তুমিই বলে দেখো। ও গেলে আমাদেরও সুবিধে, তবে মনে হয় না পারবে, কারণ ছেলে যা ঘাড়তারা হয়েছে, রাজি হলে হয়। ঠিক আছে, আসতে দিন ওকে। পিউ চিন্তায় পড়ে গেল, তার উত্তেজনা উদ্ভাসনা সব মাঠে। ধূসর ভাই না গেলে ও গিয়ে কি করবে? যে মানুষটার জন্য গত 3 বছর যাবৎ বাড়ি ছেড়ে নড়েনি, একটা দিন অব্দি নানা বাড়ি গিয়েও কাটায়নি, সেখানে 4টে দিন ওখানে কিভাবে টিকবে, থাকবে কি করে? হাও। দুর্ভাগ্যবশত ধূসর তক্ষুনি ঢুকলো বাড়িতে। বাইকের চাবি আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে চৌকাঠ পেরোলো কেবল। বসার ঘরে সবাইকে দেখে চাবি পকেটে ঢুকালো, এগিয়ে এলো। রুবাইদা বেগম ছেলেকে দেখে খাবার টেবিলের দিকে গেলেন। পিউ ছুটতে পেছন পেছন গেল। রুবাইদা বেগম গ্লাসে জল ফিরে ফিরতে না ফিরতে আবদার করলো, আমি নিয়ে যাই মেজমা। মানা করলেন না তিনি, বিনা বাক্যে ওর হাতে গ্লাস দিলেন। পিউ দ্রুত রওনা করলো বসার ঘরের দিকে। ধূসর আসতেই পুষ্প উঠে জায়গা দিল বসার। বসলো সে। পিউ তক্ষুনি গ্লাস বাড়িয়ে দিয়ে মিহি কণ্ঠে বলল, নিন, আপনার জন্য পানি এনেছি। ধূসর তাকায়। একই সময় চাইলো সাদীপও। ধূসরের চাহনি সাবলীল হলেও তার চাহনি অদ্ভুত। পিউ তো ওকে পানি দিতে গেলে গড়িমসি করে ভাইয়ার বেলায় এত তৎপর। ধূসর তার ভরাট কণ্ঠে জানালো, লাগবে না। পিউর মুখ কালো হলো পুনরায়। সাত করে পানি আনলো আর এইভাবে মানা করলো। ফিরে যেতে গেলে ধূসর ডেকে ওঠে। পিউ ঘুরে তাকালো। 2 বাক্যে বলে, দিয়ে যা। পিউ খুশি হয়ে যায়। হাসি হাসি চেহারা ফেরত আসে। গ্লাস হাতে দেয় ধূসরের। সে এক চুমুকে পুরোটা শেষ করে টেবিলের উপর রাখে। এতক্ষণ বাকি সকল সদস্য নীরব হলেও মিনা বেগম ক্রমশ চোখ ইশারা করেছিলেন স্বামীকে, যার অর্থ ধূসরকে কথাটা বলো। আমজাদ শিকদার বিরক্তির শ্বাস নিলেন, যেখানে বলে লাভ নেই, তাহলে অযথা প্রসঙ্গ তোলার মানে কি? কিন্তু স্ত্রীর মন রক্ষার্থে আর বাড়তি বাড়িতে তার শান্তির খাতিরে এটুকু করা উচিত। না হলে এই মহিলা আবার কেটে কেটে জলের পুকুর বসাবেন। ধূসরের জলপান শেষ হওয়া মাত্র আমজাদ শিকদার গলা খাকারি দিয়ে সবার মনোযোগ ঘোরালেন। সরাসরি ওকে প্রশ্ন করলেন, বর্ষার কথা মনে আছে তোমার ধূসর? ধূসর ভাবতে গেলে পিউ আগ বাড়িয়ে জবাব দেয়, আমার মামাতো বোন ধূসর ভাই মনে নেই আপনার? শেষ যেবার এলো নাচতে গিয়ে মেঝেতে আছাড় খেয়ে পড়ে গিয়েছিল। কথার মাঝে মেয়ের বাম হাত ঢোকানো বিদিষ্ট হলেন আমজাদ, তবুও বললেন না কিছু। অথচ মিনা বেগম সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে বললেন, তুই বড়দের মধ্যে কথা বলছিস কেন? পিউ চুপসে যায়। পুষ্প কানে কানে ফিসফিস করে বলে, তুই যে কবে মানুষ হবি? পিউ দম ফেলে। আসলে সে কবে মানুষ হবে, কবে একটু বুদ্ধি হবে ওর? ধূসর জানালো, হ্যাঁ মনে আছে। হঠাৎ এই কথা? মিনা বেগম ধৈর্যহীন কণ্ঠে বললেন, আমি বলছি, হয়েছে কি, আগামী শুক্রবার ওর বিয়ে। পুষ্পর মামা আমাদের পুরো পরিবার সমেত দাওয়াত দিয়েছেন। বারবার করে বলেছেন আমরা যেন সবাই যাই। ভালো খবর, যাও তোমরা ঘুরে এসো। মিনা বেগম হতভম্ব হয়ে আফতাবের দিকে তাকালেন। তার ঠোঁটে বিজয়ের হাসি। একদম কথাখানা কাটায় কাটায় ফুলে গেল যে। রুবাইদা বেগম বললেন, তুই যাবি না? ধূসর এক বাক্যে বলে দিল, না। ব্যাস, সবার সমস্ত আয়োজন ফুস করে উড়ে গেল। বিয়ের আনন্দ নেতিয়ে পড়লো লতার ন্যায়। মিনা বেগম বড় আহ্লাদি স্বরে শুধালেন, কেন রে ধূসর, কেন যাবি না বাবা? না যাওয়ার কারণটা কি? তুমি তো জানো বড় মা, আমার এসব প্রোগ্রামে ইরিটেশন হয়। মিনা বেগম কেঁদে ফেললেন আবারও। তা তো হবেই, আমি তো কেউ নই, আমার বেলায় সবার কত শত ঝামেলা হবে। কাউকে যেতে হবে না, কোনো বিয়ে বাড়ি যাব না, ঘরে খিল দিয়ে বসবো আমি। খবরদার কেউ আমার দরজায় টুকাও ফেলবে না, বলে দিলাম। সবাই উদ্যত হলেন তাকে বোঝাতে। তিনি চাইলেন না শুনতে। নাকে আঁচল ধরে সিঁড়ির দিকে এগেবেন, তখনই ধূসর প্রশ্ন করে, তুমি চাও আমি বিয়েতে যাই? মিনা বেগম দাঁড়ালেন, ভেজা গলায় বললেন, হ্যাঁ চাই তো। ধূসর ছোট্ট শ্বাস ফেলে বলল, বেশ, যাব। প্রত্যেকের মুখে হাসি ফুটলে প্রিয়ের চেহারা জ্বলে ওঠে। ততোজ্জ্বল তারার ন্যায় আলো ছড়ায়। মিনা বেগম চোখ মুছতে মুছতে এগিয়ে এলেন। খুশি খুশি কণ্ঠে বললেন, সত্যি তুই যাবি? আমি জানতাম আমার ধূসর আমার কথা ফেলবে না। কি মেজো ভাই, দেখলেন তো? আবদার আফতাব শিকদার একটু চুপ থেকে বললেন, হ্যাঁ তাই তো দেখছি।
মিনা বেগম অতি আনন্দে লতিয়ে পড়বেন ঠিক তখনই ধূসর জানালো, কিন্তু আমি তোমাদের সাথে যাব না, একবারে বিয়ের দিন গিয়ে বিয়ে অ্যাটেন্ড করে চলে আসব। পিওর আনন্দিত মুখমণ্ডল ঠুস করে ফেটে যায়, হাসিটাও শেষ। মিনা বেগম তবদা খেয়ে বললেন, ধূসর উঠে দাঁড়ালো, বলল, হ্যাঁ, তুমি কাঁদছিলে তাই যাব, এর বেশি আমাকে দিয়ে সম্ভব নয়। বলে দিয়ে সে রুমের দিকে হাঁটা ধরে। আবদার শিকদার তার প্রস্থান দেখে বিরক্তি নিয়ে মাথা নাড়ালেন। পুরোটা পুরনো প্রশ্নটা রয়েই গেল, এই ছেলে কার? ধূসর যখন বলেছে যাবে না, তখন সে যাবেও না। পিউ হাসফাস করছে ধূসরকে রেখে ওখানে চারটে দিন তার কাছে 400 বছরের সমান। কি করে থাকবে? পিউ ঘরমর পাইচারি করে উত্তর পেল না ধূসরকে রাজি করানোর। যেখানে তার মায়ের কান্নাকাটি দেখেও পাষণ্ড তার মন গলেনি, সেখানে সে তো দুধ ভাত। পিউ হাত কষলে কষলে হাঁটছে, মাথার মধ্যে উদ্ভট হচ্ছে না কোনো বুদ্ধি। শেষমেশ ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল। ওদিকে পুষ্পর অবস্থাও বেগতিক। ইকবাল যখন থেকে জেনেছে সে তার মামা বাড়ি যাবে, সেই মুহূর্তে শুরু হয় তার হাজার খানেক নিষেধাজ্ঞা। বিয়ে বাড়িতে কত ছেলেপেলে থাকবে, এই করবে না সেই করবে না, বেশি সাজবে না। শুনতে শুনতে পুষ্পের মেজাজ বিগড়ে গেল। প্রত্যেকবার কোথাও যাওয়ার কথা উঠলে ইকবাল এমন করবে। পুষ্প রেগে মেগে বলল, আমার যা মন চাই তাই করব, রাখো তো বোন। সংসারে আগুন লাগিয়ে পুষ্প লাইন কাটলো, পরপর সেটাকে ছুঁড়ে ফেললো বিছানার উপর, নিজেও ধপ করে বসে পড়লো পাশে। এই পুরুষ জাতি মেয়েদের একটুও বিশ্বাস করে না। আরে বাবা, যেখানে তার হৃদয় জুড়ে মানুষটার বসবাস, সেখানে এসব শিখিয়ে দিতে হয়? সে তো এমনিতেও কোনো ছেলের সাথে কথা বলে না, অসহ্য। পরদিন সকালবেলা ধূসর অফিসের জন্য তৈরি হয়ে ঘর ছেড়ে বের হয়। সিঁড়ির গোড়ায় আসতেই দেখে পিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। ধূসর বুড়ো বাঁকালো, এই সাত সকালে কার সঙ্গে কথা বলছো? ধূসর পাশ কাটিয়ে চলে যাবে ভাবলো। হঠাৎ পিউয়ের কিছু কথা কানে যেতেই থমকে দাঁড়ালো। পিউ দেয়াল খুঁড়ছে হাত দিয়ে, অন্য হাতে ফোনের ওপাশে কাউকে হেসে হেসে বলছে, আরে তুই তো জানিস না, বর্ষাপুর খালাতো ভাই আছে না একটা, রোহান নাম, যা সুন্দর দেখতে, এত হ্যান্ডসাম ড্যাশিং, উফ, দেখলেই মনে হয় চেয়ে থাকে। সেই কবে দেখেছিলাম, এবার আপুর বিয়ে উপলক্ষে উনিও আসবেন শুনলাম। আমার না সেটা ভাবতেই খুব আনন্দ লাগছে, এই কটা দিন চুটিয়ে এনজয় করব। মুহূর্তের মধ্যে ধূসরের চিবুক শক্ত হয়। পিউ বলতে বলতে পেছনে ঘুরলো, একদম সম্মুখে ধূসরকে দেখে চমকে গেল। ধূসরের দাঁত ফুটছে কটমট করে, শক্ত চাহনি তার দিকেই নিবদ্ধ। পিউ ভয় পায়, আতঙ্ক নিয়ে চেয়ে থাকে। ঠিক তখনই ধূসর ধমকে ওঠে, সর সামনে থেকে বেয়াদব। পিউ হতবুদ্ধি হয়ে গেল, চটজলদি সরে দাঁড়ালো। ধূসর গট গট করে সিঁড়ি ভেঙে নেমে যায়। পিউ চেয়ে থাকে। ধূসর সোজা নিচে এসে উঁচু কণ্ঠে ডাকলো, বড় মা। মিনা বেগম রান্নাঘরে ছিলেন। ডাক শুনে ব্যস্ত পায়ে সামনে এলেন ওর। হ্যাঁ রে, কিছু লাগবে বাবা? পিছু পিছু রুবাইদা বেগমও এসেছেন। ধূসর তাদের দুজনকে একবার দেখে বলল, তোমরা কবে যাচ্ছ? কোথায়? আমাদের বাড়িতে? হ্যাঁ, এই তো কাল। আমিও যাব। দুজন অবাক হয়ে একে অপরকে দেখলেন। রুবাইদা বেগম কৌতূহল নিয়ে বলেন, কাল যে বলেছিলি? এখন বলছি আমিও যাব, সমস্যা আছে তোমাদের? মিনা বেগম ততস্থ দুপাশে মাথা নাড়েন, না না, কোনো সমস্যা নেই, আমি তো চাইছিলাম তুই যাস। ধূসর আরেকবার উপরের দিকে তাকায়, গুটিসুটি মেরে দাঁড়িয়ে পিউ এদিকেই দেখছে। চোখ ফিরিয়ে পল্লব বুঝে শ্বাস ফেললো সে। পরপর হনহন কদমে বাড়ি ছাড়লো। রুবাইদা বেগম বিড়বিড় করে বললেন, এই ছেলেটার কখন যে কি হয়। ধূসর অদৃশ্য হতে পিউ হেসে ওঠে, একা একা হাসিতে কুটি হয়। হাত মুঠো করে উপর নিচ ঝাঁকিয়ে উচ্ছ্বাস নিয়ে বলে, ইয়েস। বিকেল হতে না হতে বাড়ির গৃহিণীরা ছুটেছেন শপিং মলে। বিয়ে উপলক্ষে জমিয়ে কেনাকাটা করবেন আজ। সাথে বগল দাবা করে নিয়ে গেলেন রাদীপ আর রিক্তটাকেও। আপাতত বাড়ি শুনশান, সাদীপ, পিউ, পুষ্প ছাড়া কেউ নেই। তারা তিনজনই নিজেদের ঘরে। পিউ আজকে উসখুস করছে, একটু পরেই পড়াতে আসবে মারিয়া। আর সে কিছুতেই চায় না মেয়েটার কাছে পড়তে, যাকে দেখলেই গা জ্বলে যায় তার, তার কাছে বিদ্যা গ্রহণ সম্ভব। কিন্তু পিউয়ের মাথার বুদ্ধি এখন আর সাড়া দিল না। উল্টে তাকে বুঝিয়ে দিল, আজ তোকে পড়তে যেতেই হবে। পিউ রাগে দুঃখে মাথায় হাত দিয়ে বসে রইল। তখনই সাদিক তার ঘর থেকে হাঁক চলল, পিউ, এক কাপ চা দিবি? পিউ বিরক্ত হয়, মুখ থেকে চবর্গীয় শব্দ করে। তখন মনে পড়ে ভিন্ন কথা। কদিন পর যখন সাদিক ভাইয়ের সাথে আপুর বিয়ে হবে, তারপর এগুলো থেকে ছুটি মিলবে তার। সাদিক ভাইয়া আর জ্বালাবেন না, তখন মিস করবে এসব। পিউয়ের খারাপ লাগলো। তাৎক্ষণিক ছুট লাগালো রান্নাঘরে। ঠিক 6:30টায় মারিয়া হাজির হলো বাড়িতে। পরনে কমলা চুড়িদার, কোমরে একটা মাঝারি বেনি দুলছে।
ফর্সা গায়ের রংটা ফুটেছে দারুণ। অন্য একটা টিউশনি থেকে ফিরলো মাত্র, রিক্সা পাচ্ছিল না বলে হেঁটে এসেছে, আর তাতে পাক্কা 20 মিনিট দেরি হলো। ব্যস্ত ভঙ্গিতে বসার ঘরে ঢুকলো সে। ঠিক সেই মুহূর্তে ফোন টিপতে টিপতে ওপাশ থেকে আসছিল সাদিক। বিকেলের ঘুম সেরে উঠলো কেবল। কেউ কাউকে খেয়াল করেনি, অমনি একে অন্যের সঙ্গে সংঘর্ষ। রীতিমতো মারিয়ার কপালের সঙ্গে সাদিপের থুতনি ঠেকে গেল। অপ্রস্তুতিতে পিছিয়ে গেল দুজনেই। মারিয়া কপাল ধরে হকচকিয়ে তাকালো। সাদিপও ভোরকে দেখছে তাকে। সে চেতে বলল, এই মেয়ে দেখলেই ধাক্কা দিতে হবে? দেখে চলতে পারেন না? সাদিপও পাল্টা চেতে জবাব দেয়, আপনি দেখে চলতে পারেন না? অন্ধ কোথাকার! আমি অন্ধ নাকি আপনি? চারটে চোখ দিয়েও দেখেন না? কে আসছে কে যাচ্ছে, উফ দিল আমার মাথাটা শেষ করে। সাদীপ ভুরু কুচকে বলল, ও হ্যালো, হোয়াট ডু ইউ মিন বাই চারটে চোখ? কেন, বাংলা বোঝেন না? চারটে চোখ বলতে নাকের ডগায় যে ইয়া বড় সাইনবোর্ড ঝুলিয়েছেন সেটার কথা বলছি। চশমা পরেও দেখতে পান না? তাহলে ঘরে বসে থাকলেই পারেন। সাদীপের আত্মসম্মানে লাগলো, রেগে মেগে বলল, ভদ্রতা বজায় রাখুন। মেয়ে বলে কিছু বলছি না, মানে এই নয় যে আমি বোবা। আমার বাড়ি, আমি যার সাথে ইচ্ছে ধাক্কা খাবো, দরকার পড়লে তাকে নিয়ে এই মেঝেতে বক্সিং খেলবো। আপনার তা দেখি। আর আপনি কে? এ বাড়িতে ঢুকলেন কি করে? দারোয়ান চাচা আপনাকে ঢুকতে দিলেই বা কেন? আমার বাড়ি শব্দটা শুনে মারিয়া অবাক হলো। আজ দুদিন পড়াতে এসে এই লোককে তো দেখেনি। সরাসরি প্রশ্ন করলো, আপনি এ বাড়ির কে? গেস্ট? সাদীপ আকাশ থেকে পড়ার ভান করে বলল, গেস্ট? নো ওয়ে, আমি এ বাড়ির ছেলে, কিন্তু আপনি কে? মারিয়া বুকের সাথে হাত ভাঁজ করে দাঁড়ালো, ভাব নিয়ে বলল, আমি পিউয়ের টিচার। সাদীপ ভুরু উঁচিয়ে বলে, কি টিচার? আপনার মতো ঝগড়ুটু মেয়ে আবার কি পড়াবে? মারিয়া ভ্যাবাচাকা খেয়ে বলল, যা তা বলছেন কেন? এ বাড়িতে ধূসর আমাকে এনেছে, উনি নিশ্চয়ই নিজের বোনের জন্য এমন কাউকে বেছে আনবে না যে পড়াশোনা জানে না। ধূসর এনেছে শুনে সাদীপ দমে গেল। নাম ধরে সম্বোধন করেছে যেহেতু, মেয়েটি নিশ্চয়ই ধূসরের সমবয়সী, তাহলে তো বয়সে তার বড়। সাদীপ ভুরু গুটিয়ে পা থেকে মাথা অব্দি দেখলো মারিয়ার। এইটুকু একটা মেয়ে ভাইয়ার বয়সী? সাদীপের মাথায় কিছুতেই ঢুকলো না। দেখে তো মনে হচ্ছে পুষ্পর চেয়ে খুব জোর 1-2 বছরের বড় হবে বা ওরই বয়সী। অথচ সাদীপ যখন হিসাব মেলাতে ব্যস্ত সেইক্ষণে মারিয়া বলে ওঠে, কিন্তু একটা কথা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, ধূসরের মতো জেন্টালম্যানের ভাই আপনার মতো এমন অভদ্র কি করে হলো, যে মেয়েদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে? মুহূর্তে সাদীপ খেপে যায়, চিন্তা ভাবনা ছাড়াই বলে দেয়, তাহলে আপনিই বলুন কোথায় কি লাগিয়ে ঝগড়া করব? মারিয়ার তবদা খেলো, হতভম্ব হলো, মুখের উপর বলল, অসভ্য। সাদীপ নিরুদ্দেব ভঙ্গিতে বলল, সেম টু ইউ। মারিয়া অবাক হয়ে বলল, আশ্চর্য লোক তো আপনি। ছেলেরা এরকম কোমর বেঁধে তর্ক করে কেন? কোমর না বেঁধে আপনাকে বাঁধলে খুশি হতেন? মারিয়া বিরক্ত হয়ে বলল, আপনার সঙ্গে কথা বলাই ভুল। সাদীপ কাঁধ উঁচু করে বলল, সেম টু ইউ। মারিয়া আর যথাযোগ্য উত্তর খুঁজে পেল না, বিড়বিড় করে যত সব বলে চলে গেল। সাদীপ বিতৃষ্ণা নিয়ে ওর যাওয়া দেখলো, ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে ফোন পকেটে ভরল। বাইরে যাবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। দারুণ যে মুডটা নিয়ে বের হয়েছিল এই মেয়ে জাস্ট ভেস্তে দিল। মানে হয় এসবের? এক বুক জ্বালা আর আপত্তি ছাইচাপা দিয়ে পিউ বাধ্য মেয়ের মতো টেবিলে বসে। মারিয়ার দিকে চোখ পড়তে সে মিষ্টি করে বলল, কেমন আছো পিউ? পিউ বিন্দু মাত্র না হেসে উত্তর দেয়, ভালো। পাল্টা জিজ্ঞেস করলো না তাকে। মারিয়ার কিছু এলো গেল না, যেন সে আগেই অবগত পিউ কেমন করবে সে নিয়ে। চুপচাপ বই মেলে ধরে বলল, সেদিন যা পড়িয়েছিলাম পড়েছো না? কেন? পিউ অনীহা সমেত জানালো, ইচ্ছে করেনি। মারিয়া শান্ত চোখে তাকায়, ছোট্ট শ্বাস ফেলে বলে, বেশ, তাহলে আমি তোমার ধূসর ভাইকে একটা ফোন করি। পিউ ততস্থ হয়ে বলল, কেন? এর মধ্যে উনি কোত্থেকে এলেন? কেন আসবে না বলো তো? উনিই তো আমাকে এনেছেন, সাথে করা ভাবে বলেও দিয়েছেন তুমি কি করছো কি না করছো সব জানাতে। জানাবো না? ওয়েট, ফোন করি। মারিয়া ব্যাগ থেকে ফোন বের করে হাতে তুলতেই পিউ ভয় পেল। ব্যতিব্যস্ত হয়ে বলল, না না ম্যাম, আমি পড়বো, সরি। আজ যা পড়া দেবেন কাল সব গড়গড় করে দেব, চাইলে এক্ষুনি পড়ে দেব। মারিয়া মুচকি হাসলো, ফোন পাশে রেখে বলল, গুড। আমাকে ম্যাম বলতে হবে না। পিউ, আপু ডাকো কেমন? পিউ ভেতরে ভেতরে রাগে ফুঁসলেও মুখে বলল, জি। তাহলে তোমাকে আমি 10 মিনিট সময় দিচ্ছি, আগের পড়াটাই এখন বসে মুখস্থ করে আমাকে বুঝিয়ে দেবে, ওকে? পিউ করুণ চোখে তাকালো, এখনই? হ্যাঁ এখনই। নাও শুরু করো। মারিয়ার প্রত্যেকটা কথায় মধু ঝরছে, অথচ পিউর শরীর জ্বলে যাচ্ছে এতে। মনে মনে আরো মাত্রাধিক রাগ পুষলো এই মেয়ের বিরুদ্ধে। সাথে নিজেই নিজেকে ঘোষণা করলো, একটা সুযোগ পাই, দেখবেন আপনার কি করি। আমাকে ব্ল্যাকমেল করা চলবে ইনশাআল্লাহ।